অনেকদিন পরে তোমাদের জন্য ড্রাগন কিং এর গল্প নিয়ে এসেছি। এখানে নায়িকা অনেক ধনী একটা বংশে জন্মগ্রহণ করলেও তার স্পিরিচুয়াল রুট না থাকার কারণে ছোট থেকেই তাকে অনেক নির্যাতনের শিকার হতে হয়। তাকে অপমান করে বের করে দেওয়া হয়। কিন্তু একদিন তার সঙ্গে ড্রাগন কিং এর দেখা হয়ে যায়, আর সেখানেই ভুলবশত তাদের দুজনের ভাগ্য একে অন্যের সঙ্গে জুড়ে যায়। এই অসহায় মেয়েটির মধ্যে লুকানো আছে এক অসীম শক্তি। তবে সেটা কি, তার ড্রামা দেখলেই বুঝতে পারবে। আর এই নাটকের ভিলেন দেখতে অনেক সুন্দর। তো আর বেশি স্পয়লার না দিয়ে চলো ড্রামার কাহিনী শুরু করা যাক। ড্রামার শুরুতেই একটা অসহায় মেয়েকে দেখানো হয়। তাকে অনেক বিপর্যস্ত আর দুর্বল দেখাচ্ছিল। তার উপস্থিতির সঙ্গে সঙ্গে আকাশে মেঘ করে আর তুষার পড়তে শুরু করে। কিন্তু এখন ছিল গরমকাল। এটা দেখে আশেপাশের সবাই সেখানে থেকে দৌড়ে পালাতে থাকে। তারা মনে করে সে একটা অভিশপ্ত মেয়ে। আসলে এই মেয়েটি ছিল এই শহরের প্রভাবশালী ফেং বংশের মেয়ে। তার নাম জিলু। অন্য সবার মতো জন্ম থেকে তার স্পিরিচুয়াল শেকড় নেই। তাই তার ছোট বোন ইউন তার পরিবারের সঙ্গে মিলে ছোট থেকে তাকে অনেক নির্যাতন করেছে। এমনকি লিংহো পরিবারের বংশধর ঝং, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলের সঙ্গেও তার ছোট বোনের সম্পর্ক আছে। কারণ তাদের পরিবার অনেক পাওয়ারফুল। তার সঙ্গে এত বেশি অন্যায় হওয়ার কারণে সে অনেক বেশি ভেঙে পড়েছে। তাই তার মাস্টার ডাক্তার চিং ইউন তাকে উপদেশ দিয়ে বলেছে এখন থেকে সে যেন এসব কিছুর আশা না করে। নিজে অন্তত এখন লড়াই করতে হবে আর এখানে থেকে দূরে কোথাও চলে যেতে হবে। এই জন্য সে ওখানে থেকে চলে যাচ্ছিল। এদিকে আমরা ড্রাগন প্রিন্সকে দেখি। তার নাম হলো সাং। সে পৃথিবীতে এসেছে মানুষদেরকে ডিমনের কাছে থেকে প্রোটেক্ট করার জন্য। কাজ শেষে সে তার ছোট ভাই রংঝির সঙ্গে কথা বলছিল। এই ছেলেটি হলো দ্বিতীয় ড্রাগন প্রিন্স রংঝি। ড্রাগন রাজা বলেছে সেঞ্চুরি ব্যারিয়ার ঠিক করার জন্য সাংকে একজনকে বিয়ে করতে হবে। এরপরে তারা দুজন মিলে সেই ব্যারিয়ারটা ঠিক করতে পারবে। কিন্তু সাং তাকে বলে ওই ব্যারিয়ার ঠিক করতে হলে যে আমাকে বিয়ে করতে হবে এমনটা নয়। তাদের সঙ্গে মিলেও আমি চাইলে সেই ব্যারিয়ার ঠিক করতে পারি, কিন্তু এটা আমি বাবাকে বুঝাতে পারছি না। তখনই হঠাৎ করে তার ছোট ভাই তার বুকের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। এটা দেখে তো সে অনেক অবাক হয়ে যায়। তখন তার ভাই বলে যেদিন বাবা তোমাকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করেছিল সেই দিনের পর থেকেই তোমার সঙ্গে আমার কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। এখানে তাদের দুজনের মধ্যে চরম ফাইট হয় আর সাং নিজের ড্রাগন রূপে চলে আসে। তখনই সিন কাট হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই জি লু যখন ওই দিক দিয়ে যাচ্ছিল তখন সে ওখানে আহত ড্রাগন প্রিন্সকে দেখতে পায়। সে তার পালস চেক করে সেখানে থেকে চলে যেতে চায়, কিন্তু ড্রাগন প্রিন্স তার হাত ধরে ফেলে। তখনই তার হাতে থাকা রক্ত তার আঙুলে থাকা সেই ড্রাগন সিম্বলের উপরে পড়া মাত্রই এই সিম্বলটা জিলুর আঙ্গুলে চলে যায়। সাংয়ের জ্ঞান ফিরলে সে এটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায় যে এই মেয়ের শরীরে তার সেই ড্রাগন সিম্বল কিভাবে ট্রান্সফার হয়ে গেল। আর মেয়েটিকে স্পর্শ করা মাত্রই তার ড্রাগন পাওয়ার জাগ্রত হয়ে যায়। এই ড্রাগন চিহ্নের নাম হচ্ছে সিগিল। অন্যদিকে রংঝি ড্রাগন প্যালেসে চলে যায়। আমরা এখানে ড্রাগন কিং অর্থাৎ তাদের বাবাকে দেখতে পাই। সে আহত হওয়ার ভান করে ড্রাগন কিংকে কান্না করে করে বলছিল যে তার ভাই পৃথিবীতে গিয়ে অনেক বেশি আহত হয়ে গিয়েছে। ডিমনদের সাথে লড়াই করার সময় সে এত আহত হয়েছে যে তাকে সে সঙ্গে করে নিয়ে আসতে পারেনি আর তাকে কোথাও খুঁজেও পাওয়া যাচ্ছে না। এটা শুনে ড্রাগন কিং বাইলু আর ইউয়ানকে সাংকে খুঁজতে পাঠায়। রংজি তখন মনে মনে ভাবতে থাকে যদি তারা তাকে খুঁজেও পায় তারপরেও তাকে বাঁচাতে পারবে না, কারণ সে তার শরীরে ইয়াং নামের বিষ দিয়ে দিয়েছে। সে তিলে তিলে মারা যাবে। জিলু রাতে যখন সাংয়ের বিষ অপসারণ করতে যায় তখন সে মনে করে সে তাকে আঘাত করতে এসেছে, এই জন্য তার গলা চেপে ধরে। সে তখন বলে আসলে আমি একজন ডাক্তার, তোমার শরীরে এক ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে, সেই বিষ অপসারণ করার জন্য আমি ছুরি নিয়ে গিয়েছিলাম। তাদের কথার মাঝেই সেখানে ঝং চলে আসে। বাইরে গিয়ে দেখতে পায় ঝং তার জন্য কিছু রেয়ার ঔষধ নিয়ে এসেছে, কিন্তু সে এগুলো নেয় না। সে তো তাকে সহ্যই করতে পারে না। ঝং তাকে বলে তুমি আমার হবু স্ত্রী হয়ে তোমার এত বড় সাহস আমার সঙ্গে এভাবে কথা বলছো। ঝিলু তাকে বিয়ে করতে চায় না, কারণ সে জানে তার বোনের সঙ্গে তার সম্পর্ক আছে। যখন সে ঝংয়ের সাথে বেয়াদবি করে তখন ঝং তাকে আঘাত করে। এবার সে তাকে ছুরি দিয়ে আঘাত করবে তখনই সেখানে সাং চলে আসে আর সাংয়ের আঘাত লাগে। সাং তাকে প্রোটেক্ট করছে জন্য তো জিলু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ জীবনে প্রথম কেউ তাকে এভাবে প্রোটেক্ট করতে এসেছে। সাং জিলুর হাত ধরা মাত্রই তার সিগিল অ্যাক্টিভেট হয়ে যায়। তার পাওয়ার দেখে ঝং সেখানে থেকে দৌড়ে পালায়। পাওয়ার ব্যবহার করার কারণে সাং আবার অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে ঝিলু তাকে পাওয়ার ব্যবহার করতে বারণ করে। দূর থেকে এই সবকিছু তার ছোট ভাই রংজি দেখছিল আর ভাবছিল সে এভাবেই দূর থেকে তার ভাইকে তিলে তিলে মরতে দেখবে। যখন সে মারা যাবে তখন তার মিশন পুরো হবে। রুমে যাওয়ার পরে সাং জিলুকে বলছিল তার হাতে থাকা সেই সিগিল তাকে ফিরিয়ে দিতে। জিলু তখন তাকে বলে তাহলে তোমার কাপড় খোলো, আমি ঔষধ লাগিয়ে দেবো, তারপরে তোমাকে এটা ফেরত দেবো আমি। সাং তার কথা মতো কাপড় খুলে ফেলে আর এরপরে সে তাকে ঔষধ দিয়ে দেয়। বিষক্রিয়াটা তার শরীরে বেশ ভালোই ছড়িয়ে পড়েছে, এজন্য সে ব্যথাও পাচ্ছিল। এসব কাজ শেষ করার পরে সাং জিলুকে নিয়ে বাইরে যায়। যেভাবে তার হাত থেকে সেই সিগিল তার হাতে ট্রান্সফার হয়েছিল ঠিক সেইভাবে সাং তার হাতটা ধরে দাঁড়িয়ে থাকে। অনেক সময় কেটে যায়, কিন্তু তারপরেও এই সিগিল তার শরীরে ট্রান্সফার হয় না।
এখানে জিলুর শরীর অনেক খারাপ করছিল, ঠান্ডায় সে একদম প্রায় জমে গিয়েছিল। তাই এখন সে সাংয়ের উপরে রাগ করে রুমে চলে যায়। সে বেশ অসুস্থ হয়ে পড়েছিল। এটা দেখে সাং মনে মনে ভাবে মেয়েটি যেহেতু তাকে সুস্থ করার জন্য এত কষ্ট করছে, তাই সেও তাকে একটু সাহায্য করে। সে নিজের পাওয়ার দিয়ে তাকে হিল করে দেয়। পরদিন সকালে জিলু ঘুম থেকে উঠে দেখতে পায় সাং তার পাশে শুয়ে আছে। তখন তো সে ভীষণ রেগে যায়। সাং সেখানে থেকে দূরে সরে গিয়ে বলে, তুমি আমার সঙ্গে এমন আচরণ করছো? গতকালকে রাতে আমি সারা রাত তোমার সেবা করেছিলাম, এজন্য আমি এখানে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। জিলু রেগে বলে, তোমার এইটুকু জ্ঞান থাকা উচিত যে তুমি একটা ছেলে আর আমি একটা মেয়ে। তোমার কি কোনো আত্মসম্মান বোধ নেই নাকি? এসব কিছু বলার পরে সে অনুভব করে যে তার শরীর অনেক বেশি সুস্থ হয়ে গিয়েছে, এমনকি সে তার শরীরে আগের থেকে অনেক বেশি শক্তিও পাচ্ছে। এরপরে সাংয়ের পালস চেক করেও দেখতে পায় তার শরীর থেকে অনেকটা বিষ অপসারণ হয়ে গিয়েছে। কিন্তু এসব কিছু কিভাবে হলো? গতরাতে সাং কি করেছে? এই উত্তরে সাং তাকে বলে, গতরাতে তো আমি তোমার সঙ্গে ঘুমিয়েছি। এটা শুনে তো সে অনেক রেগে যায়। এখন সাং তাকে আবারও বলে তার সিগিল ফিরিয়ে দিতে। তখন সে বলে, আমি তো এটা ফেরাতে পারছি না, এটা কিভাবে ফেরত দিতে হয় তাও আমরা জানি না। তবে তুমি যদি আমাকে উজং শহরে নিয়ে যাওয়ার একটা সাহায্য করো, তাহলে তোমাকে এটা কিভাবে ফেরত দিতে হয় ওখানে নিশ্চয়ই কেউ না কেউ জানবে। অনেক বড় শহর ওটা, চলো আমার সঙ্গে। আর সেখানে গিয়ে তুমি আমার বাবাকে বলবে তুমি আমার হাজবেন্ড, তাহলে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। কিন্তু সাং তার এই শর্তে রাজি হয় না। এজন্য সে অনেক বেশি রেগে তাকে গালি দিতে দিতে সেখানে থেকে চলে যায়। যখন সে বাইরে যায় তখনই তার ছোট বোন পেছনে থেকে তাকে মেরে অজ্ঞান করে দেয় আর সঙ্গে করে নিয়ে চলে যায়। তার বোনকে তার বাবা যেন একদম তেজ্য কন্যা করে দেয়, এজন্য সে একটা কাজ করে। সে তার বোনের উপরে এক ধরনের নেশা জাতীয় ধোঁয়া প্রয়োগ করে আর ওই রুমে একটা ছেলেকে নিয়ে এসে দেয়। এখানে সাং একটা রুমে গিয়ে দেখতে পায় সেখানে ড্রাগনের ছবি টাঙানো, যেটার সামনে জিলু প্রতিদিন প্রার্থনা করে। সাং যেহেতু ড্রাগন, এর অর্থে সে বুঝতে পারে যে জিলু প্রতিদিন তার কাছেই প্রার্থনা করে। তাই সে ঠিক করে সে জিলুকে সাহায্য করবে। কিছুক্ষণ পরে বাইলু আর ইউয়ান তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তারা সব ঘটনা শুনে। এরপরে তারা তাদের মাস্টারকে সাপোর্ট করে। জিলু যখন বিপদে পড়ে তখনই সাং বুঝতে পারে যে সে কোনো বিপদে আছে। তাই যখন সে জিলুকে বাঁচাতে যাচ্ছিল, পথে তার সঙ্গে ঝংয়ের দেখা হয়। তাদের মধ্যে ফাইট হয়। সে তাদের সবাইকে মেরে জিলুর কাছে চলে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। সাং তাকে আবারও প্রোটেক্ট করছে জন্য সে খুশি হয়ে বলে, আপনি আমাকে বাঁচাতে এসেছেন? তখন সাং বলে, আমার সিগিল তোমার কাছে আছে, তোমার কিছু হয়ে গেলে আমিও মারা যাব, তাই আমি তোমাকে বাঁচাতে এসেছি। এটা শুনে তার মন খারাপ হয়ে যায়। তখনই সেখানে ইউন তার পুরো পরিবারকে নিয়ে চলে আসে। সে জিলু আর সাংকে দেখিয়ে দিয়ে বলে, দেখুন, যেমন মা তেমন তার মেয়ে। আপনার মেয়ে এখানে পরপুরুষকে নিয়ে এসে ফুর্তি করছে। এটা হলো মিস্টার ফেং, জিলু আর ইউনের বাবা। ইউন যখন তার বোনকে ফাঁসাতে চাইছিল তখন জিলু তাদেরকে বলে, সাংয়ের সঙ্গে তার এমন কোনো সম্পর্ক নেই, সাংয়ের বিষক্রিয়া হয়েছে, তাকে বাঁচানোর জন্যই মূলত সে এখানে এসেছে। সেখানে থাকা আরো বয়স্ক এবং পাওয়ারফুল লোকেরা তার বোনের সঙ্গে মিলেছিল। তারা জিলুর কপালে স্পিরিচুয়াল রুটের পাওয়ার দেখে বলে, তার ভেতরে তো কোনো স্পিরিচুয়াল রুট ছিল না, এখন এটাও এসে গেছে। আমার মনে হয় তার সঙ্গে যে ছেলেটা আছে ওটা কোনো ডিমন। এইসব শুনে জিলু ভীষণ রেগে যায়। তখনই সাংয়ের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। এটা দেখে তার বাবা তাদের সবাইকে চলে যেতে বলে আর সাংয়ের চিকিৎসা করতে বলে। সেই দিন রাতে তিনি ডাক্তার চিং ইউনকে বলেন, যদি কখনো তার মেয়ে জিলু কোনো বিপদে পড়ে তিনি যেন সবসময় তার পাশে থাকেন, কারণ ছোট থেকে তার এই মেয়েটা অনেক কষ্ট পেয়ে এসেছে। অন্যদিকে ইউনকে দেখি, সে ওই সব লোকদের সঙ্গে মিলে প্ল্যান করে আগামীকালকে জিলুকে ফাঁসানোর। এই জন্য সেদিন রাতে সে তার বাবার সুপের ভেতরে এক ধরনের ঘুমের ঔষধ মিশিয়ে দেয়, যেটা খাওয়ার কারণে আগামীকালকে সারাদিন তার বাবা ঘুমিয়ে থাকবে আর তারা তাদের কাজ সারতে পারবে। এই জন্য পরদিন সকালেই তারা সবাই মিলে জিলুকে শাস্তি দেওয়ার জন্য পুকুরের সামনে নিয়ে যায়। শহরের সবার সামনে তাকে অপরাধী প্রমাণ করা হয় আর বলা হয় সাংয়ের সঙ্গে সে অপরাধ করেছে। গত রাতে তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে আর তার এই অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা বলেই জিলুকে তারা বেঁধে পানিতে নৌকায় করে ফেলে দেয়। জিলুও এখন নিজের হার মেনে নিয়েছিল। আগের সব কষ্টগুলো মনে করছিল আর ভাবছিল তার হয়তো মরে যাওয়াই ভালো, তার এই কষ্ট হয়তো সে মরে যাওয়ার পরেই শেষ হবে। এসব কিছু ভেবে সে পানিতে ডুবে যায়, কোনো আর্তনাদ করে না। ততক্ষণে ডাক্তার আঙ্কেল এবং তার বাবা সেখানে চলে এসেছিল। তাদের আসতে অনেক দেরি হয়ে গিয়েছিল, এজন্য তারা কান্নাকাটি শুরু করে। ইউনের বাবা তার উপরে অনেক বেশি রেগে যায়। তিনি তাকে চড়ও মারেন। তার মেয়ে আসলে এই সব কিছু করেছিল যেন ঝং তাকে বিয়ে করে। এসব ঝগড়া হতে হতেই হঠাৎ করে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। পানির গভীরে ড্রাগন রাজকুমার এসে জিলুকে বাঁচায়। জিলু নিঃশ্বাস নিচ্ছে না জন্য সে তাকে নিঃশ্বাস দেয়। তখন তার জ্ঞান ফিরে আসে। এরপর সে তাকে সঙ্গে করে ওপরে নিয়ে চলে আসে। যেহেতু তার মাথায় এখন শিং ছিল, এটা দেখে সে বুঝে যায় যে এটা আসলে ড্রাগন রাজকুমার। সেখানে থাকা সবাই ড্রাগন রাজকুমারকে দেখে সম্মান জানায়। হঠাৎ করে জিলু একটু পরিবর্তন হয়ে যায়। সে প্রতিবাদী হয়ে ওঠে, তার বোনকে কথায় কথায় চড় মারে। সে যেই সব অপরাধ করেছে জনসম্মুখে সবাইকে বলে দেয়। ওখানে থাকা সব গুরুজনদেরকেও অপমান করে, কারণ তারাও এই সব কিছুতে সামিল ছিল। এরপরে তার বিয়ের প্রসঙ্গে আসলে সে তার বাবাকে
বলে সে বিয়ে করবে ঠিকই, কিন্তু সে কাকে বিয়ে করবে এটা তার বাবা নয়, বরং সে ঠিক করবে। এটা শুনে তার বাবা এবং ড্রাগন রাজকুমার অবাক হয়ে যায়। রংজি ড্রাগন ক্ল্যানে গিয়েছে। সে ড্রাগন রাজাকে বলে সে তার ভাই সাংকে খুঁজে পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সাংয়ের হাতে থাকা সিজিল একটা মেয়ের দেহে ট্রান্সফার হয়ে গিয়েছে। এটা শুনে তো ড্রাগন রাজা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সেই সিজিলেই ড্রাগনদের সমস্ত পাওয়ার থাকে। ওইটার পাওয়ার ছাড়া সে কিভাবে ডিমনদের সঙ্গে লড়াই করবে। রংজি তার বাবাকে এটাও বলে দেয় সাংয়ের সিজিল যেই মেয়ের হাতে প্রবেশ করেছে সে ওই মেয়ের সঙ্গেই থাকছে। এটা শুনে তো ড্রাগন রাজা অনেক রেগে যায় আর তাকে হুকুম করে দ্রুত সাংকে এখানে নিয়ে আসতে। এদিকে ঝং আর তার বাবা জিলুর বাবার সঙ্গে দেখা করতে আসে। ঝংয়ের সঙ্গে যেহেতু জিলুর বিয়ে হওয়ার কথা ছিল, এজন্য তিনি এই বিষয়টা পাকাপোক্ত করতে আসেন। কিন্তু জিলুর বাবা তার মেয়েকে কথা দিয়ে ফেলেছে জিলু ঝংকে বিয়ে করতে চায় না। জিলু যাকে বিয়ে করতে চায় তিনি শুধু তার সঙ্গেই তার মেয়েকে বিয়ে দেবেন। এটা শুনে তো ঝং অনেক রেগে যায়, তাকে অপমান করতে শুরু করে। তখনই সেখানে ইয়ন চলে আসে। সে কান্না করে ঝংকে বলতে থাকে তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন আমার বড় বোনকে বিয়ে করতে চাইছো? তখন সে তার বাবার সামনেই তার গায়ে হাত তোলে আর তাকে বলে তোমার এত বড় সাহস আমার বাবার সামনে আমাকে প্রশ্ন করছো? তোমার বোনকে আমি বিয়ে করতে চাইছি, এটা আমাদের পরিবারেরই লাভ। এটা দেখে মিস্টার ফেং রেগে গিয়ে বলেন এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তারপরেও তারা মিস্টার ফেংকে আরো একবার ভেবে দেখতে বলে সেখানে থেকে চলে যায়। যেহেতু ঝংয়ের বাবা অনেক বেশি পাওয়ারফুল ছিল, এজন্য মিস্টার ফেং তাদের উপর দিয়ে কোনো কথা বলতে পারে না। এদিকে জিলু যখন জানতে পারে এই দুজনে আসলে এক ধরনের ড্রাগন, তখন তো সে অনেক খুশি হয়ে যায় আর বলে আমি কত ভাগ্যবতী, 3টা ড্রাগনের সঙ্গে থাকছি আমি। সে সাংকে জিজ্ঞাসা করে আচ্ছা ড্রাগনরা কোথায় থাকে? পানির নিচে? তার মানে কি তোমরা সমুদ্রের পানি খাও? আর তোমরা কি খাবার খাও? মাছ খাও নাকি মাংস খাও? তোমরা পানিতেও সাঁতার কাটতে পারো আবার আকাশে উড়ো? এই সব কিছু বলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তার এইসব বাচ্চা বাচ্চা কথা শুনে সাং হেসে ফেলে। এটা দেখে তো তার সার্ভেন্টরা অবাক হয়ে বলে আমি জীবনেও তাকে হাসতে দেখিনি, দেখো সেই প্রথম হাসছে। যাই হোক এখন বাইলু আর ইউয়ান জিলুকে সাফ সাফ বলে দেয় তার হাতে যেই সিজিলটা ট্রান্সফার হয়ে গিয়েছে ওইটার কারণে সাং নিজেকে রিকভার করতে পারছে না। তার ভেতরে থাকা বিষগুলোকে নষ্ট করতে হলে তাদের দুজনকে সব সময় কাছাকাছি থাকতে হবে আর একে অন্যের সংস্পর্শে থাকতে হবে, তাহলে একমাত্র সিজিল থেকে সাং পাওয়ার নিতে পারবে। জিলু তখন বলে এটার একমাত্র উপায় হচ্ছে বিয়ে করা। যদি সাং তাকে মিছিমিছি সবার সামনে বিয়ে করে, মানে আসল বিয়ে নয়, তাহলে তারা দুইজন একসঙ্গে থাকতে পারবে আর এতে করে সাংয়েরও লাভ হবে। এই বিষয়টা নিয়ে সাং চিন্তা করে দেখবে বলে। এদিকে ঝংয়ের অনেক বেশি অপমান বোধ হয়। তার সাং এবং জিলুর প্রতি অনেক বেশি রাগ হচ্ছিল। তার সঙ্গে রংজি দেখা করতে আসে আর তাকে বলে এত রাগ করে কি হবে? আমি জানি তুমি সাংয়ের কাছে থেকে প্রতিশোধ নিতে চাও, তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এর পরের সিনেই দেখতে পাই ঝং তার পাওয়ারের সাহায্যে সাংয়ের সঙ্গে গিয়ে মোকাবেলা করতে শুরু করে। সে তার উপরে আবারও সেই ইয়ান বিষ প্রয়োগ করে, যার কারণে সাং অনেক বেশি আহত হয়ে যায়। এদিকে জিলু বুঝতে পেরে যায় সাং কোনো বিপদে আসছে, এজন্য সে তার হাতে থাকা সিজিলকে লক্ষ্য করে খুঁজতে খুঁজতে জঙ্গলে চলে আসে। সে ওখানে সাং এবং ঝংকে দেখতে পায়, তারা লড়াই করছিল। ঝং যখন তার উপরে অ্যাটাক করবে তখনই সে সাংয়ের হাত ধরে আর তাদের উপরে একটা প্রোটেকশন ব্যারিয়ার চলে আসে। এতে করে ঝং তাদের কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু সাং জিলুর সঙ্গে মিলে তার আসল অস্ত্র বের করে আর এটা দিয়ে তাকে আঘাত করে, যার ফলে ঝং অনেক আহত হয়ে যায় আর সেখানে থেকে পালিয়ে যায়। তখন জিলু বলে এই জিনিসটা তো খুবই দারুণ, সে এই প্রথম কোনো পাওয়ার ব্যবহার করে অনেক বেশি আনন্দ অনুভব করছিল। তখনই সাং ওখানে জ্ঞান হারায়। সে তাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে আসে। সাংয়ের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছিল। সে বারবার জিলুকে জড়িয়ে ধরছিল, কারণ জিলুর শরীর থেকে এক ধরনের ঠান্ডা সে অনুভব করছিল। এটা দেখে তার সার্ভেন্ট গুলো বাইলু এবং ইউয়ান বুঝে যায় জিলুর শরীরে আসলে অতিরিক্ত ঠান্ডা পাওয়ার আছে আর তার এই শরীরকে বলা হয় ইন শরীর, যেটা কিনা সাংয়ের শরীরে থাকা ইয়ান বিষকে অপসারণ করতে সক্ষম। এটা শোনার পরে সাং কোনো একটা মন্ত্র পড়ে আর জিলুকে নিয়ে একটা জায়গায় চলে যায়। এটা আসলে এক ধরনের প্যাভিলিয়ন আর এই প্যাভিলিয়নটা তার হাতে থাকা যে সিজিল চিহ্ন আছে এটার ভেতরেই তারা প্রবেশ করেছে। মাঝে মাঝে সাং এখানে আসে তার শক্তি বাড়ানোর জন্য অথবা একা কিছু সময় পার করার জন্য, অর্থাৎ এখানে তারা দুজন ছাড়া আর কেউ নেই। বাহিরে তারা দুইজন তাদের দুজনকে গায়েব হতে দেখে মনে করছিল তারা দুইজন হয়তো এই কাঠের পুতুলের ভেতরে চলে গিয়েছে, এজন্য তারা সেই পুতুলকে সুন্দরভাবে রেখে দেয়। এদিকে জিলু তাকে জিজ্ঞাসা করে সে তাকে এখানে কেন নিয়ে এসেছে। সাং তখন তার হাত নিজের বুকে রাখে আর দেখতে পায় জিলুর শরীর থেকে পাওয়ার তার শরীরে প্রবেশ করছে। তখন জিলু বলে তাহলে কি সত্যি আমি তোমার বিষক্রিয়া সারাতে পারবো? সাং বলে হ্যাঁ অবশ্যই পারবে। তখন সে বলে কিন্তু আমি কিভাবে পারবো? আমার শরীরে তো কোনো পাওয়ারই নেই, আমি তো একদম সাধারণ একটা মানুষ। তখন সাং বলে তোমার পরিবার হয়তো তোমার কাছে থেকে লুকিয়েছে, কিন্তু তোমার শরীরে সবচেয়ে ঠান্ডা পাওয়ার আছে আর তোমার শুধুমাত্র একটা নয় বরং 9টা স্পিরিচুয়াল রুট আছে। এই বিষয়টিকে হয়তো তোমার পরিবার লুকোতে চায়, এজন্যই তোমাকে এটা বলা হয়নি। তখন তো সে এটা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? সাং তখন বলে তুমি যদি আমার বিষক্রিয়া সারাতে পারো তাহলে তো তুমি শিওর হয়ে যাবে যে তোমার মধ্যে আসলে এই পাওয়ার আছে। জিলু তখন বলে তাহলে আমরা দেরি করছি কেন? এক্ষুনি তোমার বিষক্রিয়া সারিয়ে
নাও। সাং তাকে জিজ্ঞাসা করে সে শিওর তো, তখন সে হ্যাঁ বললে সাং তাকে কিস করে দেয়। আসলে এই মাধ্যমে সে সবচেয়ে দ্রুত তার ভেতরে থেকে কোল্ড এনার্জি শোষণ করতে পারে। কিন্তু জিলু তো এটাকে খারাপ মনে করে, সে তাকে একটা চড় মেরে দেয় আর বলে তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে। তখন সে বলে এভাবেই তো আমার বিষক্রিয়া সারাতে পারবো। তখন সে অনেক রেগে বলে আমি এক্ষুনি বের হতে চাই। এটা বলে তারা দুইজন সেখানে থেকে বেরিয়ে আসে। তাদেরকে দেখে সার্ভেন্টগুলো বলে তার মাস্টারের কি পয়জন অপসারণ করা হয়েছে। জিলু তখন তাদেরকে বলে তোমাদের দেখছি একদমই লজ্জা নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। আর সাং নিজের চর খাওয়া গালে হাত দিয়ে বলে আমরা আসলে মানুষদেরকে যেমন ভেবেছিলাম তারা তেমন নয়। এসব ঘটনায় জিলু রাগ করলেও বারবার তার সাংয়ের কথাই মনে পড়ছিল, আর অন্যদিকে সাংয়েরও বারবার তার কথাই মনে পড়ছিল। সে তো আজকের ঘটনা ভেবে মুচকি মুচকি হাসছিল, আর নিচে থেকে তার সার্ভেন্ট আবারও তার হাসি খেয়াল করে বলে দেখো দেখো সে আবারও হেসেছে। মনে হয় মাস্টার দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে। পরদিন সকালে ঝংয়ের বাবা আবারও মিস্টার ফেং এর কাছে যান। সাং আর তার মেয়ে মিলে তার ছেলেকে আঘাত করেছে, তিনি এটার বিচার চান। তখন মিস্টার ফেং বলে এক পক্ষে শুনলে তো হবে না, আমার মেয়ের কাছে থেকে শুনে আমি বিষয়টি জানাবো এবং বিচার করব। কিন্তু তিনি তাদের কোনো কথাই শোনেন না। তিনি বলেন আজকে যদি এক্ষুনি তোমার মেয়ের বিচার না করো তাহলে তোমার খবর আছে। একটা পাগল এই সবকিছু দেখে দৌড়ে গিয়ে জিলুকে এ বিষয়ে জানিয়ে দেয়। তখন জিলু তার বাবার কাছে যেতে থাকে। অন্যদিকে রংজি সাংয়ের সেই বাড়িতে যায় যেখানে সে থাকছিল। ঝংয়ের কাছে থেকে সে জানতে পেরেছিল কিভাবে জিলু আর সাং একসঙ্গে মিলে পাওয়ার ব্যবহার করে। তাই তারা দুজন যেন এক হতে না পারে এজন্য সে ওই বাড়ির চারিদিকে একটা ব্যারিয়ার দিয়ে দেয়। এখন সাং আর চাইলেও ওই মেয়েকে বাঁচাতে যেতে পারবে না। এদিকে জিলু তার বাবার কাছে চলে যায়। সে ঝংয়ের বাবাকে বলে কিভাবে গতকালকে ঝং তাদের উপরে অ্যাটাক করেছিল, আর এই জন্যই সে তার উপরে পাল্টা আঘাত করেছে। মিস্টার লংহোর তার উপর দিয়ে ভাবে কথা বলা একদমই পছন্দ হয় না। তিনি রেগে নিজের পাওয়ারের সাহায্যে তাকে কন্ট্রোল করেন। এমনকি তিনি মিস্টার ফেংকেও চেয়ারে আটকে দেন। এরপরে তিনি জিলুকে কন্ট্রোল করে সামনে নিয়ে যান আর তার ছেলে ঝংকে বলেন তাদের বিয়ে এখানেই হবে আর আজকেই হবে। এখন তিনি জিলুকে জোর করে কন্ট্রোল করে তার ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন। এটা দেখে মিস্টার ফেং অনেক কষ্ট পান। তিনি নিজেও চাইছিলেন না এই বিয়ে হোক। জিলু যে বিপদে আছে এই বিষয়টা সাং অনুভব করতে পারে। বাইরে গিয়ে তারা দেখতে পায় বাড়ির চারিদিকে ব্যারিয়ার দিয়েছে। এই ব্যারিয়ার যে রংজি করেছে তা তারা বুঝতে পারে। এখন সে এবং তার দুজন সার্ভেন্ট মিলে সেই ব্যারিয়ার ভাঙতে শুরু করে। যদিও তার অনেক কষ্ট হচ্ছিল তারপরেও তারা তাকে সাহায্য করছিল। অন্যদিকে ঝংয়ের সঙ্গে জিলুর বিয়ে যখন প্রায় সম্পূর্ণই হয়ে যাবে ঠিক তখনই সেখানে সাং চলে আসে। সে ঝাংকে আঘাত করে জিলুকে বাঁচিয়ে নেয়। তখন ঝংয়ের বাবা তাকে ড্রাগন কিং এর সঙ্গে লড়াই করতে বলে, কিন্তু ঝং ভয় পাচ্ছিল। এটা দেখে তার বাবা তাকে বলছিল সে একটা অপদার্থ ছেলে। এটা শুনে সে রেগে তাদের উপরে অ্যাটাক করতে যায়। জিলু তখন সাংকে দুর্বল দেখে তার হাত স্পর্শ করে সে তার উপরে অ্যাটাক করে দেয়, যার ফলে ঝং অনেক বেশি আঘাতপ্রাপ্ত হয়। এটা দেখে তো তার বাবা তার ছেলেকে নিয়ে দ্রুত ডাক্তারের কাছে যেতে থাকে। জিলু তো বিশ্বাসই করতে পারছিল না যে তার শরীরে এত বেশি পাওয়ার আছে। এদিকে ঝংয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তার পুরো শরীর বরফে জমে যাচ্ছিল। এটা দেখে তার বাবা তার ছেলেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন, কিন্তু তার ছেলের অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর শেষে সে মারা যায়। তখন মিস্টার লংহো কষ্টে চিৎকার করতে থাকে আর বলে আমি পুরো ফেং পরিবারের সবাইকে মেরে ফেলবো। পরদিন সকালে মিস্টার ফেং তাদের সবাইকে নিয়ে কথা বলতে বসেন। যেহেতু তার মেয়ে জিলুর ইচ্ছে ড্রাগন কিংকে বিয়ে করার, তাই তারা সবাই মিলে এই বিয়েতে সম্মতি জানান। কিন্তু জিলু এখন বলে শুধু আমারটা শুনলেই তো হবে না, সাং বিয়েতে রাজি আছে কিনা সেটাও জানতে হবে। এটা বলে সে ওখানে থেকে উঠে চলে যায়। তখন তার বাবা একটু কনফিউজড হয়ে যান। যখন সে সাংকে নিয়ে বাইরে যায় এলাকার সবাই জেনে গিয়েছিল তাদের বিয়ে হবে। এই জন্য সেই এলাকার পোশাক বিক্রেতা সেখানে ভিড় করে আর জিলুকে টেনে নিয়ে তাদের দোকানে চলে যায়। সুন্দর সুন্দর পোশাক দেখায় যেগুলো বিয়েতে পরা হবে। জিলুর এই পোশাকগুলো বেশ ভালোই লাগছিল। তখনই সেখানে তার বোন ইউন আসে। ইউন আসলে পাগল হয়ে গিয়েছিল। একে তো সেই দিনের অপমান, তারপরে ঝংও তাকে ধোকা দিয়েছে। যতই সৎ বোন হোক এটা তো তার বোন, তাই তার বোনের এমন অবস্থা দেখে তার অনেক খারাপ লাগে। অন্যদিকে সাং এর শরীরে সেই বিষ পুরো ছড়িয়ে পড়েছিল। এটা দেখে তার সার্ভেন্ট ইউয়ান ভীষণ রেগে গিয়েছিল, কারণ সাং তার জীবন বাজি রেখে জিলুর জন্য এত কিছু করলো, কিন্তু জিলু অকৃতজ্ঞর মতো কাজ করেছে। সে তার এই পয়জনটা রিমুভ করেনি। এসব বিষয়ে কথা বলছিল তখনই সেখানে জিলু এলে সে তার উপরে অনেক রাগ দেখায় আর তাকে বলে কিভাবে গতকালকে সাং তার পুরো অসুস্থ শরীর নিয়ে জিলুকে বাঁচাতে গিয়েছিল। জিলু এখন সাংয়ের হাত চেক করে দেখে তার পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়েছে আর মাত্র একদিন সময় আছে তার কাছে। যদি এই পয়জন ঠিক করা না হয় তাহলে সে হয়তো মারা যাবে। এই ব্যাপারে ইউয়ান তাকে পাশে থেকে ভালো মন্দ অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু সাং তাকে বারণ করে বলে যদি তার ইচ্ছে না হয় তাকে জোর করার দরকার নেই। জিলু এবার নিজে থেকে বলে যেভাবেই হোক না কেন আমি তোমাকে সুস্থ করে তুলবো। এটা বলেই সে সিজিলের মাধ্যমে প্যাভিলিয়নের ভেতরে প্রবেশ করে। সেখানে তারা দুজন একা ছিল। সারা দিন এবং রাত মিলে সে শুধু তাকে মুখের মাধ্যমে ইন পাওয়ার ট্রান্সফার করে যাচ্ছিল। এটা করতে তার লজ্জা লাগছিল জন্য সে সাংয়ের চোখ ঢেকে দেয় আর এরপরে তাকে আবারও পাওয়ার ট্রান্সফার করে। একদিনের মধ্যেই সাংয়ের শরীরে থাকা সমস্ত বিষ রিমুভ হয়ে যায়। এটা জেনে তো জিলু অনেক খুশি হয়ে যায়।
সাং এখন তাকে বলে যেহেতু তার উপরে অনেক বিপদ ঘনিয়ে আসছে আর অনেক শত্রু হয়ে গিয়েছে, এজন্য তাকে নিজে নিজে লড়াই করা শিখতে হবে। আর সাং তাকে শেখাবে কিভাবে তার স্পিরিচুয়াল রুট ব্যবহার করে তার পাওয়ার ব্যবহার করতে হয়। যখন সঠিক সময় আসবে তখন তার এই 9টা স্পিরিচুয়াল রুট একসঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। সে এখন সাংকে এই সব কিছুর জন্য ধন্যবাদ জানায়, কারণ যে কয়দিন সে সাংয়ের সঙ্গে কাটিয়েছে এই সব দিনগুলো তার কাছে স্বপ্নের মতো ছিল। আর এখন থেকে সে কনফিডেন্সের সঙ্গে বাঁচবে বলে সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা মিস লিকে দেখতে পাই। সে ছিল উজিং শহরের রানী। সে রক্তপান করছিল আর সব সার্ভেন্টরা তার সেবা করছিল। তাকে দেখিয়ে এই এপিসোড এখানেই শেষ করা হয়। রংজি তার ভাইকে দেখতে এসেছিল। যেহেতু সে তাকে বিষ দিয়েছিল তাই আজকে তার ভাইয়ের মারা যাওয়ার কথা। কিন্তু তখনই সাং সুস্থ সবলভাবে তার সামনে এসে দাঁড়ায়। সাং তাকে বলে, তোমার কি মন খারাপ হয়েছে আমি সুস্থ হয়ে গিয়েছি দেখে? রংজি তখন বলে, যেহেতু তুমি সুস্থই হয়ে গিয়েছো তাহলে আমি যাই, বাবাকে গিয়ে বিষয়টা জানিয়ে আসি। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। জিলু তখন সার্ভেন্টদের কাছে থেকে জানতে পারে যে এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে, তাই সে এই বিষয়টা নিয়ে দুঃখ প্রকাশ করে। এরপর সে ড্রাগন রাজকুমারকে জিজ্ঞাসা করে সে কি তাকে মিছিমিছি বিয়ে করবে কিনা। তখন সে তাকে আরো একবার চিন্তা করে দেখতে বলে, কারণ ড্রাগন রাজকুমার তাকে বিয়ে করতে পারবে, কিন্তু যেহেতু এটা লোক দেখানো বিয়ে তাই বিয়ের পরে একটা মেয়ের জীবন অন্যরকম হয়ে যায়। পরবর্তীতে সমাজ তাকে হয়তো একসেপ্ট করবে না, কিন্তু তারপরেও জিলু এতে রাজি ছিল। তখন সাংও রাজি হয়ে যায় আর বলে সে ড্রাগন ক্ল্যান থেকে ফিরে এসে তাকে বিয়ে করবে। জিলু তাকে বলে আগামীকাল তাহলে দেখা হচ্ছে। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিনই বিয়ের জন্য তাদের পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়, সব রকমের আয়োজন করা হয়। জিলু অনেক সুন্দর করে বউ সেজেছিল। সবাই এখন শুধু রাস্তায় এবং বাড়িতে ড্রাগন রাজকুমারের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ড্রাগন রাজকুমার অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও আসে না। তাই সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা মনে করছিল সে হয়তো আসবে না। জিলু নিজেও অনেক টেনশনে পড়ে যায়। সেও মনে করে সাং হয়তো তাকে বিয়ে করতে আসবে না, কিন্তু কিছুক্ষণ পরেই সাং সেখানে ঘোড়া নিয়ে চলে আসে। তাকে আসতে দেখে তো জিলু অনেক বেশি খুশি হয়ে যায়। সাং তার দিকে হাত বাড়িয়ে দেয় আর তাকে সঙ্গে করে নিয়ে ভেতরে চলে যায়। এখন তাদের গার্জিয়ান, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদেরকে সাক্ষী রেখে তারা বিয়ে করছিল। তারা দুজনই অনেক বেশি খুশি ছিল, কারণ যেন তারা ফেক বিয়ে করছিল না, আসল বিয়ে করছিল। তখনই সেখানে রংজি চলে আসে। বিয়ের নিয়ম শেষ না করেই সে রংজির সঙ্গে কথা বলতে যায়, কারণ রংজি এখানে তার বাবার হুকুম পালন করার জন্য এসেছিল। সে তাকে বলে, তুমি পৃথিবীতে এসে একটা মানুষকে বিয়ে করছো আর বাবার অনুমতি নিবে না? বাবা তোমাকে এক্ষুনি ডেকেছে। যদি তুমি তার অনুমতি না নিয়ে বিয়ে করো তাহলে এখানে হয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা বলে সে ওখানে থেকে চলে যায় আর আকাশে মেঘ গর্জন করতে শুরু করে। এটা দেখে সে ভয় পেয়ে যায়। সে তাদের সবাইকে বলে সে ফিরে আসবে। জিলুর হাতে একটা লকেট দিয়ে সে তাকে কথা দেয় আর বলে সে অবশ্যই ফিরে আসবে, কিন্তু তার বাবাকে এই বিষয়টা প্রথমে এক্সপ্লেন করতে হবে। এটা বলে সে এবং তার সার্ভেন্টরা ড্রাগন ক্ল্যানে চলে যায়। যখন সে ড্রাগন কিং এর কাছে যায় ততক্ষণে তার ছোট ভাই তার বাবার কান ভরে দিয়েছিল। তিনি অনেক রেগে তার ছেলেকে জিজ্ঞাসা করেন সে কেন ওই মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছিল, তার বিয়ে তো ঠিক হয়েই আছে। তখন সে তার বাবাকে বলে যদি ওই মেয়ে তাকে বিষক্রিয়া থেকে না বাঁচাতো তাহলে সে হয়তো এতদিনে মারা যেত, আর তার এই উপকারের প্রতিদান দিতেই সে তাকে বিয়ে করছিল। তখন তার বাবা বলে তোমাকে যেই ধরনের বিষক্রিয়া করা হয়েছিল সেই বিষ তো একমাত্র ইন শরীরের অধিকারী মেয়েরাই ঠিক করতে পারে। এখন সে জিলুর ব্যাপারে কোনো কিছু বলার আগে তার ছোট ভাইয়ের ব্যাপারে তার বাবাকে জানিয়ে দেয় যে কিভাবে তার ছোট ভাই তাকে বিষ দিয়েছিল। প্রথমে তার ছোট ভাই অনেক বাহানা দিতে থাকে, কিন্তু এরপরে যখন তার ভুল প্রমাণিত হয়ে যায় তখন সে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে আঘাত করে তার বাবাকে বলে সে ভুল করে ফেলেছে, তাই তার বাবা তাকে যেই শাস্তি দেবে সে ওই শাস্তি মাথা পেতে নেবে। অন্যদিকে মিস্টার লিংহো তার ছেলের মৃত্যুর বদলা নিতে সেখানে পৌঁছে গিয়েছিল। সে অনেক দলবল নিয়ে মিস্টার ফেং এর প্রাসাদের দিকে যাচ্ছিল। এই বিষয়ে জানার পরে মিস্টার ফেং সবাইকে ভেতরে যেতে বলে, এমনকি তিনি তার মেয়েকেও ভিতরে যেতে বলেন। কিন্তু জিলু বলে যেহেতু অপরাধ আমি করেছি তাই আমি তাকে সামলাবো। তখন তার বাবা তার কাছে এসে বলে ছোটবেলা থেকে তুমি অনেক কষ্ট পেয়েছো, কখনো আমি তোমাকে ঠিক মতো প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু এই শেষবারের মতো আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই। আজকে তোমার বিয়ে, তাই আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো, কারণ তোমার জীবনে এখনো আরো অনেক কিছু করার বাকি আছে। এটা বলেই তিনি তার মেয়ের কপালে থাকা স্পিরিচুয়াল রুটে স্পর্শ করেন আর তাকে ভেতরে পাঠিয়ে দেন। এরপরে তিনি তাদের ঘরের দরজা লক করে দেন যেন তার মেয়ে বাহিরে বের হতে না পারে। মিস্টার লিংহো এখন সেখানে এসে চারিদিকে থেকে সব দরজা বন্ধ করে দেয়। তিনি মিস্টার ফেংকে বলেন দ্রুত তার মেয়ে জিলুকে বের করতে, নয়তো তিনি তাকে মেরে ফেলবেন। কিন্তু মিস্টার ফেং বলেন তিনি নিজের জীবন দিয়ে হলেও তার মেয়েকে প্রোটেক্ট করবে আজকে। তখন মিস্টার লিংহো হেসে বলে তোমার যেই ক্ষমতা, এই ক্ষমতায় তুমি আমার সঙ্গে লড়াই করবে? তোমার মেয়েকে তুমি বাঁচাতে পারবে না, দেখা যাক কে জিতে। এটা বলেই তারা দুজন লড়াই করতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই মিস্টার ফেং আসলে অতটাও দুর্বল নন, তিনি আসলে বেশ ভালোই পাওয়ারফুল, কিন্তু এতদিন তিনি দুর্বল হওয়ার ভান করেছিলেন। এদিকে ড্রাগন কিং তার ছোট ছেলের এই কাণ্ড শুনে অনেক রেগে যান আর গার্ডদেরকে বলেন তার ছেলেকে নিয়ে গিয়ে লাইফ অফ ট্রি এর ভেতরে বন্দি করে রাখতে।
এরপরে রাজা সাংকে বলে, তোমার দায়িত্ব হচ্ছে রাজা হওয়ার পরে এই পুরো ড্রাগন ক্লেনকে রক্ষা করা আর একই সাথে উজিন শহরের পবিত্র নারীকে বিয়ে করা, যেন তুমি সেঞ্চুরি ব্যারিয়ারকে আরো বেশি শক্তপোক্ত করতে পারো আর ডিমনদের হাত থেকে সব মানুষদেরকে রক্ষা করতে পারো। তখন সে তার বাবাকে বলে, কিন্তু এই সবকিছু তো সে তার সিগিল ছাড়া পারবে না, আর ওই মেয়ের হাতের মধ্যে সেই সিগিল ট্রান্সফার হয়ে গিয়েছে। একবার সেই মেয়েকে বিয়ে করে নিলে তার ভেতরে থেকে হয়তো সে সিগিলটা ট্রান্সফার করে নিতে পারবে। কিন্তু তার বাবা তাকে জানায় সেই সিগিল চিহ্ন এখন সেই মেয়েটির রক্তের সঙ্গে মিশে গিয়েছে, যদি সে ওটা নিতে যায় তাহলে ওই মেয়েকে মারতে হবে। একমাত্র ওই মেয়ে মারা গেলেই সেই সিগিল তার কাছে আবার ফিরে আসবে। এটা শুনে তো সে এবং তার সব সার্ভেন্টরা অনেক বেশি অবাক হয়ে যায়। তার বাবা এখন তাকে বলে ওই মেয়েকে মেরে সিগিল ফেরত নিয়ে আসতে। তখন সে অনেক বেশি কষ্ট পেয়ে তার বাবাকে বলে, যে এই মেয়ে আমার প্রাণ বাঁচালো, আপনি তাকে মেরে ফেলতে বলছেন? আপনি এতটা নির্দয় কিভাবে হতে পারেন? আর যাই হোক, ওই মেয়েটিকে আমি মারতে পারবো না। এটা শুনে তার বাবা তাকে আঘাত করে। এদিকে মিস্টার ফেং লিংহোকে বেশ ভালোই টক্কর দিচ্ছিল। জিলু তখন ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞাসা করে তার বাবা আসলে কি করার চেষ্টা করছে। তখন তার আঙ্কেল তাকে শান্ত করে বলে, আরে মেয়ে, তুমি এখনো বুঝতে পারলে না? এত বছরে তুমি বড় হওয়া পর্যন্ত তোমার ধারণারও বাইরে স্যাক্রিফাইস তোমার বাবা তোমার জন্য করেছে। তিনি এত বছর ধরে তোমার সঙ্গে এতটা স্ট্রিক্ট ছিলেন শুধুমাত্র তোমাকে প্রোটেক্ট করার জন্য। যখন তোমার জন্মের পরে তোমার মা তোমাকে রেখে গিয়েছিল, তখন দুনিয়ার মানুষদের কাছে থেকে তোমার এই পাওয়ার লুকোনোর জন্যই তোমার বাবা এতটা স্যাক্রিফাইস করেছিলেন। তারপরেও তিনি সব সময় এটা ভেবে কান্না করতেন যে তিনি হয়তো তোমার উপরে অন্যায় করছে। এমনকি তিনি তোমাকে প্রোটেক্ট করার জন্য নিজেও দুনিয়ার সামনে দুর্বল সেজে থেকেছে। এসব কিছু জেনে তার অনেক খারাপ লাগে। তখন সে কান্না করতে করতে ভেতরে থেকে তার বাবাকে চিৎকার করে বলতে থাকে তার বাবা যেন এমনটা না করে। সে তার বাবাকে চায়, তার বাবার সঙ্গে থাকতে চায়। কিন্তু মিস্টার ফেং লিংহুকে হারানোর জন্য নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে ফেলে। এরপরে তিনি মারা যান এবং তার পুরো শরীর ভ্যানিশ হয়ে যায়। দরজায় থাকা ব্যারিয়ার খুলে যায়। জিলু বাইরে এসে এটা দেখে অনেক কষ্ট পায়। তখনই তার পাগলি বোনটাও বের হয়ে আসে। মিস্টার লিংহো এখনো মারা যাননি, তিনি এখনো বেঁচে আছেন। নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সেই পাগলিটাও তাকে অ্যাটাক করে বসে, কিন্তু মিস্টার লিংহো তাকেও মেরে ফেলে। নিজের চোখের সামনে পরিবারের সবাইকে একে একে মারা যেতে দেখে তো সে অনেক বেশি রেগে যায়। এখন জিলুর আসল স্পিরিচুয়াল রুটের চিহ্ন প্রকাশ পেয়ে যায়। তার 9টা স্পিরিচুয়াল রুট দেখে পাশে থেকে ডাক্তার আঙ্কেল বলে ওঠে সে হলো আসল ম্যারিটাল পবিত্র নারী। জিলু এখন নিজের চোখ বন্ধ করে আর ড্রাগন কিং এর শেখানো সমস্ত ম্যারিটাল আর্টস গুলো মনে করে। এরপর সে তার আসল স্পিরিচুয়াল রুটের পাওয়ার ব্যবহার করে এক আঘাতেই লিংহোকে মেরে ফেলে। এটা দেখে ওখানে থাকা সবাই এবার বুঝতে পেরে যায় সে আসলে কতটা পাওয়ারফুল। এদিকে ড্রাগন রাজা এখন সাংকে বলে 3 দিন পরে উজিং শহরের সতী নারী, যে কিনা উজিং শহরের রানীর মেয়ে লিলু, তার সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করা হবে। তাই সে যেন উজিং শহরে গিয়ে বিষয়টা চেক করে। তার সঙ্গে করে জিলুকে নিয়ে যায় আর সুযোগ বুঝে তাকে মেরে ফেলে। মনে রাখতে হবে জিলু একমাত্র মারা গেলেই তার ভেতরে থাকা সিগিল তার ভেতরে ট্রান্সফার হবে। এখন সে তার বাবার আদেশ পালন করে। এদিকে জিলুর বিয়ের দিনে ড্রাগন রাজকুমার তাকে আর বিয়ে করতে আসে না। তার খুশির দিন কষ্টের দিনে বদলে গিয়েছে। সে তার বাবা এবং বোনের মৃত্যুর জন্য শোক পালন করছিল। তখন তার ডাক্তার আঙ্কেল তাকে একটা ছবি দিয়ে বলে এখন সময় এসেছে তোমার পরিবারের সঙ্গে তোমার পরিচয় করানোর। এটা আসলে তার মায়ের ছবি ছিল। এখন তিনি তাকে সব সত্যিটা খুলে বলেন। আসলে তার মা ছিল উজিং শহরের। তিনি তার বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু এই জিনিসটা তার শহরের মানুষেরা মেনে নিতে পারেনি। এজন্য যখন তার জন্ম হয় তখন তার মা নিজের জাদুর সাহায্যে তার স্পিরিচুয়াল রুটকে হাইড করে রাখে, যেন কেউ তার বিষয়ে জানতে না পারে। কারণ এইটার কারণে তার জীবনে বিপর্যয় নেমে আসবে। স্বার্থান্বেষী মানুষেরা তাকে ব্যবহার করবে। একই সাথে তার মাকে এখন ফিরে যেতে হবে। এজন্য তিনি আর কোনো উপায় না পেয়ে মিস্টার ফেং এর কাছে তার মেয়েকে দিয়ে যান আর তার এই ছবি রেখে চলে যান। তার বাবা সেদিন অনেক কান্না করে। পরদিন সকালেই সেই বাচ্চাকে নেওয়ার জন্য উজিং শহরের রাজা সিটি গার্ডিয়ানকে পাঠিয়েছিল। কিন্তু মিস্টার ফেং তাদের সবাইকে মিথ্যে বলে। সে বলে কিছুদিন আগে আমাদের শহরে একটা মহামারী এসেছিল, সেই মহামারীতে আমার বাচ্চা মারা গিয়েছে। তিনি তাকে বাচ্চাটির কাপড় দেখান। তখন তারা সেখানে থেকে চলে যান। তার মেয়ের আসল সত্য যেন কেউ জানতে না পারে, এজন্য সে পুরো শহরে এটা জানিয়ে দেয় যে জিলু হলো তার অবৈধ সন্তান, মানে এটা তার সৎ মেয়ে। এই সবকিছুর জন্য জিলু হয়তো তাকে ঘৃণা করবে, কিন্তু এই একমাত্র উপায় ছিল তার মেয়েকে বাঁচানোর। এই সবকিছু জানার পরে তার বাবার প্রতি অনেক বেশি সম্মান অনুভব হয়। এখন সে তার মাকে খোঁজার জন্য উজিং শহরে যেতে চায়। তখন ডাক্তার আঙ্কেল তাকে সাবধান করে বলে উজিং শহরের রাজকুমারীর সঙ্গে ড্রাগন রাজকুমারের বিয়ে ঠিক হয়েছে, আর এটা তাকে ড্রাগন কিং চিঠির মাধ্যমে জানিয়েছে। তাই সে যদি ওই শহরে যেতে চায় তাহলে তাকে অনেক সাবধান থাকতে হবে। আর অবশ্যই ড্রাগন এবং উজিং শহরের রাজকন্যার সাথে কোনো পাঙ্গা নেওয়া যাবে না। তাকে মনে রাখতে হবে ওই শহরটা আসলে অনেক বেশি ভয়ানক। সেখানে একটু ভুল হলেই তাকে সেখানেই মেরে ফেলা হবে। তারপরেও জিলু সাহস করে তার মাকে খোঁজার জন্য সেখানে যেতে চায়। এজন্য তার গ্রামের সকলেই তাকে সাদরে বিদায় জানায়। তার মনে হচ্ছিল পেছনে থেকে যেন তার বাবাও হাসি মুখে তাকে সেখানে যাওয়ার জন্য বিদায় জানাচ্ছে।
এখন সে ডাক্তার আঙ্কেলকে সঙ্গে করে নিয়ে উজিন শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে আমরা উজিন ক্ল্যানের রানীকে দেখতে পাই। এই মেয়েটির নাম হলো লিলু, আর সে হলো এই রাজ্যের রাজকন্যা। সে তার মায়ের কাছে আসে আর তার মাকে বলে, আমি শুনেছি একটা মেয়ে নাকি আমার ড্রাগন কিংকে বিয়ে করতে চাইছে, তাহলে কি ড্রাগন রাজকুমার আর আমাকে বিয়ে করবে না? তখন তার মা বলে, অবশ্যই তোমাকে বিয়ে করতে হবে, তোমার এই সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না। এখন তিনি তার শহরের গার্ডিয়ানকে ডেকে বলেন, যারা তার মেয়ের বিয়েতে বাধা সৃষ্টি করছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে আসতে আর এই বিষয়টাকে হ্যান্ডেল করতে। তখন সেই সিটি গার্ডিয়ান একটা লোকের সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে বলে, রানী যেহেতু আদেশ দিয়েছে আর ফেং পরিবারের লোকেরা যেহেতু লিং হুয়োকে মেরে ফেলেছে, লিং হুয়ো হচ্ছে তার আত্মীয়, এজন্য সে চায় ওই মেয়েকে যেন মেরে ফেলা হয়। এটা বলে সে জিলুকে মারতে একটা লোককে পাঠিয়ে দেয়। এদিকে ড্রাগন রাজকুমার তার সাথীদেরকে নিয়ে উজিন শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ এটা তার বাবার হুকুম ছিল। তবে সে সঙ্গে করে জিলুকে নেয় না, কারণ সে আসলে জিলুকে মারতে চায় না। অন্যদিকে জিলু তার আঙ্কেলকে নিয়ে উজিন শহরে যাওয়ার জন্য রওনা হয়। তারা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। জঙ্গলটা অনেক অদ্ভুত দেখতে ছিল। তখনই সেখানে একটা ছেলে তাদেরকে মারার জন্য অ্যাটাক করে দেয়। জিলু তো এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, এজন্য সে ওই ছেলেকে হারিয়ে দেয় আর মাস্ক সরিয়ে দেখতে পায় এই ছেলে তো ওই ছেলেটাই, যেই ছেলে পাগল হওয়ার ভান করে আর সে একবার তাকে মারারও চেষ্টা করেছিল। সে ওই ছেলেকে জিজ্ঞাসা করে, তোমাকে কে পাঠিয়েছে আর তুমি আমাকে কেন মারতে চাও? তখন সে বলে, কে পাঠিয়েছে সেটা তো ম্যাটার করে না, তবে তোমাকে মারার জন্য একজন সুপারি দিয়েছে। এটা বলে সে আবারও তার উপরে অ্যাটাক করলে জিলু তার উপরে একটা সুই প্রয়োগ করে, যার ফলে সে ওখানেই মারা যায়। এরপরে যখন তারা সামনে যাবে তখনই হঠাৎ সেই জঙ্গলের চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। জিলু কিছুটা সামনে এগোনোর পরে তার আঙ্কেলকে আর খুঁজে পাচ্ছিল না, তার আঙ্কেল কোথাও হারিয়ে গিয়েছিল। এটা দেখে সে অনেক ঘাবড়ে যায়। উজিং শহরের একটা গ্রামের চিফ লুয়োকে দেখানো হয়। তাদের এই গ্রামের পাহাড়ে নাকি একটা দৈবিক আত্মা আছে যে তাদের গ্রামের সকলকে প্রোটেক্ট করে। তার প্রত্যেক জন্মদিনে এই গ্রাম থেকে অল্প বয়সী মেয়েদেরকে বিসর্জন করা হয়। তাই এই বছরেও তিনি এবং গ্রামের সিনিয়ররা একটা ছোট মেয়েকে বিসর্জন দিতে চাইছিল, কিন্তু গ্রাম প্রধানের লিং তাদের এসব মতামতের বিরোধিতা করে। এই সব কিছুর কারণে তাদের গ্রামে মেয়েদের সংকট হয়ে গিয়েছে, আর এমন চলতে থাকলে তাদের গ্রামে আর কোনো মেয়ে বাচ্চাই থাকবে না। কিন্তু তারপরেও সিনিয়ররা তার কোনো কথাই শোনে না। তারা এক ধরনের শক্তিকে মুক্ত করে দেয়, যেই শক্তি তাদের গ্রামের ঘরে গিয়ে একটা বাচ্চাকে সিলেক্ট করে। তখন তারা সেই বাচ্চাকে ধরে নিয়ে চলে যায়, যার ফলে সেই বাচ্চার মা অনেক কান্না করে লিং এর কাছে থেকে সাহায্য চাইতে থাকে, কিন্তু লিং অসহায় ছিল তাই তার মনটা খারাপ হয়ে যায়। এরপর সে তাদের গ্রামের জঙ্গল থেকে ধরে নিয়ে আসা ডাক্তার আঙ্কেলের কাছে যায়। তাকে তারা বেঁধে রেখেছিল। লিং তাকে জিজ্ঞাসা করে সে তাদের জঙ্গলে কি করতে এসেছিল। তিনি জানান তিনি ফেং ম্যানর থেকে এসেছেন। তিনি কোনো চোর অথবা ডাকাত নন, তিনি এখানে একজনকে খুঁজতে এসেছেন। লিং তার কথায় খুব একটা বিশ্বাস করে না আর সেখানে থেকে চলে যায়। কিন্তু পরদিন সকালে ডাক্তারের ঘুম ভাঙলে দেখতে পায় তার হাতের বাঁধন খোলা। তখন তিনি সেখানে থেকে চলে যান। এদিকে জিলু জঙ্গলে অজ্ঞান অবস্থায় পড়েছিল। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে ওখানে ড্রাগন রাজকুমারকে দেখে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছো? সাং তাকে সত্যিটা বলে না। সে বলে, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল, এজন্য খুঁজতে খুঁজতে এসেছি। এটা শুনে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সে বলে, তুমি আমাকে কেন বিয়ে করতে আসোনি? সাং তাকে বলে দেয় তার বাবা তাদের বিয়ে এখনো মেনে নেয়নি। তবে সে তাকে এই সত্যিটা বলে না যে সে উজিং শহরে যাচ্ছিল সেখানকার রাজকুমারীকে বিয়ে করার জন্য। জিলু এখন তার ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন সে বলে তার ভাইকে তার বাবা অপরাধের জন্য পানিশমেন্ট দিয়েছে। তখনই ফ্ল্যাশব্যাকে ড্রাগন ক্ল্যানের দৃশ্য দেখানো হয়। রংজিকে অনেক পানিশমেন্ট দেওয়া হয়। সাং তাকে গিয়ে বলে এখন কি সে তার ভুল বুঝতে পেরেছে, সে কি ভালো হয়ে যাবে? কিন্তু রংজি সাংকে বলে সে কিছুতেই তাকে ড্রাগন রাজা হতে দেবে না, যেভাবেই হোক সে এটা তার কাছে থেকে ছিনিয়ে নেবে। কিন্তু তার ছোট ভাইয়ের সাথে তাকে মোকাবেলা করতে হলে তার সিজিল উদ্ধার করতে হবে, যেটা উদ্ধার করার জন্য তার জিলুকে মারতে হবে। এই বিষয়টা সে জিলুকে জানায় না। জিলু এখানে তাকে বলে দেয় সে উজিং শহরে যাচ্ছে তার মাকে খোঁজার জন্য। যখন তারা সবাই এসব বিষয়ে আলোচনা করছিল তখনই জঙ্গলে কারো চিৎকারের আওয়াজ শুনে। সেখানে তারা একটা মেয়েকে বাঁধা অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করার পরে জানতে পারে তাকে এখানে দৈবিক শক্তির কাছে স্যাক্রিফাইস করে রাখা হয়েছিল, আর ওই দৈবিক শক্তি মেয়েদেরকে খেয়ে ফেলে। তার থেকে আরো ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাওয়া হয়েছে তার কাছে। সে শুধু চায় তারা যেন ওই বাচ্চাটিকে উদ্ধার করে। এসব কিছু শুনে তো তারা অনেক বেশি অবাক হয়ে যায় আর সিদ্ধান্ত নেয় এই জঙ্গলে সেই দৈবিক আত্মাকে তারা খুঁজে বের করবে। এই জন্য সেই দিন রাতে তারা ওই জঙ্গলেই থেকে যায়। জিলু এখানে রাজকুমারকে তার বিয়ের দিনের সকল ঘটনা খুলে বলে আর তার বাবার মারা যাওয়ার কথা বলে, যেটা শুনে তার অনেক বেশি খারাপ লাগে। জিলু এখন চায় ওই ছোট বাচ্চাদেরকে উদ্ধার করতে আর তার হারিয়ে যাওয়া ডাক্তার আঙ্কেলকে উদ্ধার করতে। সাং বলে সে তার পাশে আছে। পরদিন সকালে যখন তারা গ্রামে যায় তখন তারা আঙ্কেলকে খুঁজে পায়। আঙ্কেল তাদেরকে এই গ্রামের সমস্যার ব্যাপারে জানায়। তখন সাং আর লিলু আঙ্কেলকে তাদের সার্ভেন্টের সঙ্গে থাকতে বলে আর তারা দুজন সেই দৈবিক আত্মাকে খোঁজার জন্য চলে যায়। গ্রামের শেষ প্রান্তে একটা গুহা আছে যেখানে সেই আত্মা থাকে আর সেটা চারিদিকে ব্যারিয়ার দেওয়া ছিল। এই ব্যারিয়ার ভেতরে প্রবেশ করা মাত্রই
ওই জিলুর শরীর অনেক বেশি খারাপ করতে শুরু করে, কারণ এই গুহার ভেতরে অনেক ঠান্ডার প্রভাব রয়েছে আর তার শরীরও অনেক বেশি ঠান্ডা, এজন্য সে ঠান্ডায় জমে যেতে শুরু করে। এটা দেখে সাং তাকে বাঁচানোর জন্য নিজের শরীর থেকে ড্রাগন পার্ল তার মুখের ভেতরে ট্রান্সফার করে দেয়। ড্রাগন পার্ল গিলে ফেলা মাত্রই জিলু সুস্থ হয়ে যায়। তখন সে সাংকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কি দিয়েছো? সাং তার শরীরের গরম উৎপাদন করা পার্ল তাকে দিয়ে দিয়েছে। এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে, তোমার সিজিল আমার কাছে আছে, এখন আবার তোমার এই মূল্যবান পার্লও আমাকে দিয়ে দিচ্ছ। আমি এটা নিতে চাই না, এটা বলে উগলে দিতে চায়, কিন্তু সাং তাকে বুঝিয়ে বলে এটার জন্য তার কোনো সমস্যা হবে না, এটা জিলুর শরীরকে গরম রাখবে। যদি সে এটা ফেরত দিয়ে দেয় তাহলে সে এখানে আবারও বরফ জমে যাবে আর মারা যাবে। এই জন্য এখন তারা দুইজন ওপরে উঠে যায়। ওপরে গিয়ে দেখতে পায় চারিদিকে অনেক হাড়গোড় পড়ে আছে। জিলু তো এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণের মধ্যে সেখানে সেই দৈবিক আত্মা প্রকট হয়। তারা দেখতে পায় এটা হলো একটা ছোট ছেলে, তার নাম হুনবাও। তাকে দেখতে ছোট মনে হলো, তার বয়স 1000 বছর, আর সে ছিল একটা বিষধর সাপ ডিমন। ছোট একটা ছেলের সাহস এত বেশি হয়েছে দেখে জিলু তো তাকে একটু শিক্ষা দেয়। তাকে কানমলা দিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। তখন সে বলে সে এখানে থেকে কাল্টিভেশন করছে। জিলু তখন তাকে বকা দিয়ে বলে, তোমার কাল্টিভেশনের জন্য অসহায় মানুষদেরকে তুমি মেরে খাবে? তখন সে বলে, এগুলো মানুষের হাড়গোড় নয়, আমি তো সবচেয়ে বেশি মুরগি পছন্দ করি, এই সব কিছু মুরগির হাড়, আর ওই বড় হাড় দেখছো ওটা হচ্ছে ছাগলের হাড়। এবার তাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়। কিন্তু সে জিজ্ঞাসা করে, তাহলে গ্রামের মানুষেরা কেন বলছে যে তুমি তাদের কাছে থেকে মানুষ নিয়ে খেয়ে ফেলো? হুনবাও বলে, এসব কুসংস্কার তো গ্রামের মানুষেরা ছড়িয়েছে, আমি তো কোনো মানুষই নেই না। গ্রামের যেই চিফ লো আছে সে ওই সব মানুষদেরকে পাচার করে। আমি শুধু এই ব্যারিয়ারের মধ্যে থেকে মানুষদেরকে একটু ভয় দেখাই, যেন তারা আমাকে শান্তিতে থাকতে দেয়, কোনো অসুবিধা না করে। তাদের কথার মাঝেই জিলু খেয়াল করে সাং হঠাৎ করেই ঠান্ডায় জমে গিয়েছে। তাকে ঠিক করার জন্য সে এখন তার মুখ দিয়ে পাওয়ার ট্রান্সফার করতে শুরু করে। অন্যদিকে ডাক্তার আঙ্কেল আর ওই দুইজন সার্ভেন্ট মিলে গোপনে লুকিয়ে দেখতে পায় চিফ লো এবং তার দলবলেরা সেই বাচ্চাগুলোকে আসলে পাচার করে। তারা এই বাচ্চাগুলোকে আসলে শহরে বিক্রি করে দেয়। এটা দেখে তারা তাদের উপরে অ্যাটাক করে দেয় আর ওই বাচ্চাগুলোকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে জিলু যখন ড্রাগন কিং এর সঙ্গে শুয়েছিল তখন অদ্ভুত একটা স্বপ্ন দেখতে পায়। একটা মেয়ে ড্রাগনের পিঠে চড়ে বলছিল তাকে পারতে হবে এই পৃথিবীকে ডিমনের হাত থেকে রক্ষা করতে। ঘুম থেকে উঠে যখন সে এটা ড্রাগন প্রিন্সকে জানায় তখন সে বলে, তোমার মধ্যে যেই পার্ল আমি দিয়েছি ওইটার কারণে হয়তো তোমাকে কাল্টিভেশন করতে এটা সাহায্য করছে, হয়তো তোমার পাওয়ার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য তোমার আসল সত্তা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। হুনবাও এখন তাদের দুজনকে বলে তাকেও সঙ্গে করে ব্যারিয়ারের বাইরে নিয়ে যেতে, সেও যেন মানুষদের মাঝে থাকতে পারে। জিলু তখন তাকে একটা শর্ত দেয়। সে বলে, তাহলে বাইরে গিয়ে আমি যা বলবো সব তোমাকে শুনতে হবে আর সব সময় আমাদের সাথে থাকতে হবে। হুনবাও তাদের শর্তে রাজি হয়ে যায়। তখন তারা হুনবাওকে নিয়ে বাহিরে চলে যায়। এদিকে চিফ লুও ডাক্তার আঙ্কেলকে ধরে ফেলে। তিনি তাকে সঙ্গে করে নিয়ে যান আর গ্রামবাসীদের সামনে তাকে বেঁধে তাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা করেন। তিনি এখন তাকে বাচ্চা পাচারকারী বলেন আর তাকে মেরেই ফেলবে। তখনই সেখানে সাং আর জিলু চলে আসে। তারা এখন গ্রামবাসীদের সামনে চিফ লুওর ব্যাপারে সবকিছু বলে দেয়। চিফ লুও তাদেরকে বলে এই সবকিছু তারা মিথ্যে কথা বলছে। হুনবাও তখন বলে, আমি হলাম সেই দৈবিক আত্মা। এটার প্রমাণ হিসেবে তারা তাকে সেই ভয়েসেও কথা বলে শোনায়, যেই ভয়েসে সে সবসময় গ্রামবাসীদেরকে ভয় দেখাতো। কিন্তু এরপরেও চিফ লুও যখন তার কথা বিশ্বাস করে না তখন সে তার উপরে অ্যাটাক করে দেয়। চিফ লুও ওখানেই মারা যায়। তখন সব গ্রামবাসীরা তাদের কথায় বিশ্বাস করে আর যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছে তারা কান্নাকাটি শুরু করে। জিলু এখন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, এখন থেকে এই গ্রামের কেউ আর এই কুসংস্কার ফলো করবে না। এখন থেকে এই গ্রামের সমস্ত মেয়েরা নিরাপদ আর তারা চাইলে এখন থেকে মুখ খুলেও বাহিরে বের হতে পারে। এখন সমস্ত মেয়েরা তাদের মুখে থাকা কাপড় সরিয়ে ফেলে। লিঙ্গ নিজের চেহারা দেখায়। তাকে দেখে তো ডাক্তারের বেশ ভালো লেগে যায়। এরপরের সিনে দেখতে পাই সব গ্রামবাসীরা এখন তাদেরকে বিদায় জানাচ্ছিল, কারণ এই গ্রামে জিলুর কাজ শেষ হয়ে গিয়েছে, তাকে এখন শহরে যেতে হবে। জিলু এখানে বুঝতে পারে ডাক্তার আঙ্কেল হয়তো লিংকে পছন্দ করে আর লিংও তাকে পছন্দ করে। এই জন্য সে ডাক্তার আঙ্কেলকে বলে তার যেহেতু বয়স হয়েছে সে এখন যেন এই গ্রামেই থেকে যায় আর নতুন একটা সংসার শুরু করে। এরপর তারা ডাক্তার আঙ্কেলকে সেখানে রেখেই শহরের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় ইউয়ান সাংকে বলে সে আর কতক্ষণ তার কাছে থেকে নিজের পরিচয় লুকিয়ে রাখবে, কারণ তারা যেহেতু উজিং শহরে যাচ্ছে সাংকে সেখানে গিয়ে উজিং শহরের রাজকন্যাকে বিয়ে করতে হবে। আগে হোক অথবা পরে তাকে তো এই বিষয়টা জানাতেই হবে। আসলে জিলু জানতো যে সে ড্রাগন, কিন্তু সে যে আসলে ড্রাগন প্রিন্স এটা সে জানে না। সাং তাকে এখনই এই ব্যাপারে জানাতে চায় না আর সে এটাও বুঝতে পেরেছে জিলু সাধারণ কোনো মেয়ে নয়। তাদের কথার মাঝেই সেখানে জিলু আর হুনবাও চলে আসে। এখন তারা সবাই মিলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে উজিং শহরের রানীকে দেখি। তার মেয়ে লিলু তার জন্য একটা রক্ত মেশানো ঔষধ নিয়ে এসেছিল। আসলে এই ঔষধ খাওয়ার মাধ্যমে এই রানী চিরযৌবনা হয়ে উঠেছে। যখন তারা জানতে পারে তাদের শহরে ড্রাগন প্রিন্স প্রবেশ করেছে এবং তার সঙ্গে সেই মেয়েটিও আছে যার সঙ্গে ড্রাগন প্রিন্স বিয়ে করতে চেয়েছিল, তখন রানীমা সেই মেয়ের উপরে একটু রেগে যায়। কিন্তু লিলু তাদেরকে বলে তাদের থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করে দিতে। এদিকে তারা সবাই একটা বাড়িতে গিয়ে ওঠে। এরপরে তারা শহরের বাজারে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে একটা লোক একটা অসহায় মহিলা এবং বাচ্চাকে মারতে গেলে জিলু তাদের
তাদেরকে প্রোটেক্ট করে আর এই সবকিছুর প্রতিবাদ জানায়। দূর থেকে সাং আর ইউয়ান তাদেরকে দেখছিল। তখনই সেখানে রাজ্যের সৈনিকেরা জিলুকে অ্যারেস্ট করতে আসে। জিলু বলে যে অন্যায় করেছে তাকে না ধরে তোমরা আমাকে ধরতে এসেছো। তারা তাকে অ্যারেস্ট করবে। তখনই সেখানে উজিং শহরের ছোট রাজকুমার ইয়ান চলে আসে। সে আসলে দেখেছিল জিলু কিভাবে অসহায় মানুষদেরকে প্রোটেক্ট করছে, এজন্য সে তাকে অনেক ধন্যবাদ জানায়। দূর থেকে তাকে দেখে ইউয়ান বলে রাজকুমার তো দেখছি অনেক হ্যান্ডসাম। এটা শুনে সাংয়ের অনেক হিংসে হয় আর সে ওখান থেকে জিলুকে নিয়ে চলে যায়। দূর থেকে তাদেরকে উজিং শহরের রানীর লোকেরা দেখছিল। ড্রাগন রাজকুমার এই শহরে এসেও মেয়েটির সঙ্গে এভাবে চলাফেরা করছে দেখে তারা এই বিষয়টা রানীকে জানাতে যায়। পরদিন সকালে সাং উজিং রানীর দরবারে যায়। তাকে অনেক সাদরে স্বাগতম জানানো হয়। লিলু তাকে দেখে লজ্জা পাচ্ছিল, কিন্তু সাংয়ের তার প্রতি একটু ইন্টারেস্ট ছিল না। যেহেতু ড্রাগন কিং এর হুকুম ছিল তার মেয়েকে বিয়ে করার, এজন্য সে বিয়ে করবে। সেখানে ছোট রাজকুমার ইয়ান আসে আর তাকে দেখে একটু অবাক হয়। সাং এখন চলে যেতে চাইলে রানীমা তাকে বলে আমার মেয়ে লিলু তোমার জন্য ডিনারের আয়োজন করেছে, আজকে আমাদের এখানে খাবার খেয়ে যাও। কিন্তু সে বলে কোনো প্রয়োজন নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তখন তো লিলু অনেক বেশি অপমান বোধ করে। এদিকে জিলু তার মায়ের ছবি নিয়ে পুরো শহরে ঘুরে বেড়াচ্ছিল, সবাইকে দেখাচ্ছিল আর বলছিল তারা তাকে চেনে কিনা। কিন্তু শহরের কেউ তার মাকে চিনতে পারে না। তাই তার মন অনেক খারাপ হয়ে যায় আর সে ভাবতে থাকে এত বড় শহরে কি সে তার মাকে খুঁজে পাবে, আর তার মা কি এখনো আগের মতো দেখতে আছে। এদিকে সেই লোকগুলো গিয়ে রানীমাকে সবকিছু বলে দেয়। একই সাথে রাজকুমারও এসে বলে ওই মেয়েটার সঙ্গে ড্রাগন রাজকুমারকে অনেক কাছাকাছি মনে হচ্ছে ড্রাগন রাজকুমার ওই মেয়েটাকে পছন্দ করে। এটা শুনে তো লিলুর অনেক খারাপ লাগে। সে তার মাকে বলে তার মানে কি আমাকে ড্রাগন রাজকুমার বিয়ে করবে না। তার মা তাকে ভরসা দিয়ে বলে ড্রাগন রাজা যেহেতু তাদেরকে কথা দিয়েছে তাহলে ড্রাগন রাজকুমারকে তাকে বিয়ে করতেই হবে। একই সাথে তারা ইয়ানকে ভবিষ্যৎ দেখতে বলে। তখন সে চোখ বন্ধ করে দেখতে পায় তার বোনের সঙ্গে ড্রাগন রাজকুমারের বিয়ে হচ্ছে। এটা জানার পরে তো সে একটু স্বস্তি পায়। তার মা তখন বলে দেখেছো আমি বলেছি না তোমার কাছে থেকে এই সুযোগ কেউ ছিনিয়ে নিতে পারবে না। তখনই হঠাৎ করে রানী চিৎকার দিয়ে ওঠে। তার চেহারা বয়স্ক মানুষদের মতো হয়ে যায়। এমনটা হয়েছিল কারণ সে এতদিন যে মেডিসিন খাচ্ছিল সেই মেডিসিন হয়তো রিয়াকশন করেছে, এজন্য লিলু দ্রুত আবার সে মেডিসিন নিয়ে আসতে চলে যায়। এদিকে জিলু যখন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই কিছু মানুষ একটা মেয়েকে বাইরে ফেলে দেয়। তারা তাকে অপমান করছিল আর বলছিল এইসব ঔষধ সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে, যাও বেরিয়ে যাও এখানে থেকে। এই মেয়েটির নাম হলো চু আর সে রাজদরবারের সবার চিকিৎসার জন্য ঔষধ তৈরি করত, কিন্তু তাকে এখানে থেকে অপমান করে বের করে দেওয়া হয়। মেয়েটি মুখে কথা বলতে পারে না। জিলু তাকে নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। রাতে হুনবাও সাংয়ের সঙ্গে গিয়ে কথা বলে। সে তাকে বলে তুমি যে আসল ড্রাগন প্রিন্স এটা তুমি কেন জিলুর কাছে থেকে লুকিয়ে রেখেছো। তাকে বলে দিলে বিষয়টা ভালো হবে, তার কাছে থেকে লুকানোর কি প্রয়োজন। যখন সে সত্যিটা জানতে পারবে তখন ঘৃণা করবে। সাং তখন তাকে এই সত্যিটা জানাতে বারণ করে। সে বলে সে নিজেই তাকে এই সত্যিটা জানাবে। জিলু এদিকে সেই চু নামের মেয়েটিকে নিয়ে এসেছিল। তার শরীর অনেক বেশি দুর্বল ছিল। সে তাকে চিকিৎসা করতে চায়। মেয়েটার প্রতি তার অনেক করুণা হয়, কারণ এই মেয়েটা দিনরাত খেটে রাজপরিবারের জন্য ঔষধ তৈরি করে আর তারা তার কি এমন হাল করে রেখেছে। তাকে ঠিকমতো খেতে দেয় না, তাকে মারধর করে। এদিকে উজিং শহরের রানীকে যখন মেডিসিন দেওয়া হয় এটা খাওয়ার পরে সে আবারও তার রূপ যৌবন ফিরে পায়, কিন্তু এর কিছুক্ষণ পরেই সে আবারও আগের মতো হয়ে যায়। তার শরীরে ব্যথা শুরু হয়ে যায় আর সে চিৎকার করতে থাকে। তার মায়ের এমন অবস্থা দেখে লিলু তাদেরকে জিজ্ঞাসা করে এর আগে তার মাকে কে চিকিৎসা করেছিল। তখন রাজবৈদ্য জানায় তাকে যে মেয়েটি চিকিৎসা করেছিল তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লিলু তখন তাদেরকে বলে যেভাবেই হোক তাকে খুঁজে বের করো, নয়তো তোমাদের সবাইকে আমি মেরে ফেলবো। অন্যদিকে সাং জিলুকে বোঝাচ্ছিল সে যেন এই অপরিচিত মেয়েটিকে নিজের কাছে না রাখে, নিজের বিপদ নিজে ডেকে না আনে। এই মেয়েটির কারণে তাদের সমস্যা হতে পারে। কিন্তু জিলু তার কোনো কথাই শোনে না। তখনই সেখানে ইউয়ান এসে জানায় এই রাজ্যের সেনাপতি তাদের এখানে এসেছে। তারা একটা মহিলা ডাক্তারকে খুঁজে বেড়াচ্ছে। তখন তারা আর বুঝতে বাকি থাকে না যে তারা আসলে চুকে খুঁজে বেড়াচ্ছে। আর তখনই সেখানে রাজ্যের সেনাপতি দলবল নিয়ে চলে আসে। রাজদরবার থেকে লোক পাঠানো হয়েছিল চুকে নিয়ে যাওয়ার জন্য। তবে জিলু ওই মেয়েটিকে একদমই দিতে রাজি হচ্ছিল না, কারণ মেয়েটি অসুস্থ, এখনো সে সুস্থ হয়নি। সে সুস্থ হবার পরে মেয়েটিকে পাঠাবে, কিন্তু ডার্ক দূতা তার কোনো কথাই শোনে না। সে বলে তাকে এক্ষুনি পাঠাতে হবে, আমাদের রানীমা অসুস্থ হয়ে পড়েছে। যদি ওই মেয়েটিকে এখন আমাদের সাথে না পাঠান তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমরা চাই না ড্রাগনদের সাথে কোনো সমস্যা করতে। বাহিরে এসব ঝগড়া শুনে চু নিজে থেকেই বেরিয়ে আসে। সে ইশারায় জিলুকে বোঝায় যে সে ভালো আছে, তার চিন্তা করতে হবে না। তাকে নিয়ে যাওয়ার পরে জিলু তো ওই রাজদরবার লোকদের ওপরে খুবই রেগে যায় আর সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে রাজকুমার ইয়ান জিলুর সঙ্গে দেখা করতে আসে। সে জিলুর ব্যাপারে শুনেছিল, কারণ জিলু অনেক ভালো একজন ডাক্তার। তাই সে জিলুকে রিকোয়েস্ট করে বলে তার মাকে যেন সে বাঁচায়। তখনই সেখানে সাং আসে আর জিলুকে বারণ করে। সে বলে এটা রাজ পরিবারের ব্যাপার, তুমি এর মধ্যে জড়িও না। কারণ তুমি যদি একবার এখানে জড়াও তাহলে তিনি যদি সুস্থ হন তারপরেও তুমি এর ভেতরে থেকে বের হতে পারবে না। আর যদি তুমি তাকে সুস্থ করতে না পারো তাহলে তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। কিন্তু জিলুর নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস ছিল। একই সাথে ইয়ান তাকে ভরসা দিয়ে বলে তাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি আমি থাকতে তার কোনো ক্ষতি হবে না। এটা শুনে সাং
সাংয়ের অনেক বেশি হিংসে হয়, কিন্তু জিলু তার সঙ্গে যেতে রাজি হয়ে যায় আর তার সঙ্গে চলে যায়। জিলু যখন রাজদরবারে প্রবেশ করছিল তখন লিলু তাকে একদম ভালোভাবে দেখে। এখন সে গিয়ে রানীমায়ের সঙ্গে কথা বলে আর নিজের পরিচয় দেয়। তখন রানীমা তাকে জিজ্ঞাসা করে তার বয়স কত। তার বয়স শুনে তো রানীমা অবাক হয়ে যায়, কারণ তার বয়স একদম মিলে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে যাকে মিস্টার ফেং 18 বছর আগে মৃত বলেছিল। তার সন্দেহ হয়। তিনি তাকে এটাও জিজ্ঞাসা করেন তার নাকি বিয়ের দিনে তার 9টা স্পিরিচুয়াল রুট বেরিয়েছিল, কিন্তু বিষয়টাকে ইগনোর করে জিলু বলে এই সব কিছু শুধুমাত্র গ্রামের মানুষের ছড়ানো কথা। আমি এখানে এখন এসেছি আপনাকে চিকিৎসা করার জন্য। তার এই কথায় রানীমা বেশ ইমপ্রেস হয়ে যায়। সে এখন রানীমায়ের পালস চেক করে বুঝতে পারে এই অসুখটা খুবই অদ্ভুত। সে এখন রানীমাকে বলে সে কি কোনো মেডিসিন নিয়েছিল। সবকিছু জানার পরে সে রানীমাকে বলে মানুষের বয়স প্রাকৃতিক নিয়মেই বৃদ্ধি পাবে। আপনি যদি এটা থামিয়ে রাখার জন্য ঔষধ খান এটা আরো দ্রুত বৃদ্ধি পাবে, তাই আপনার উচিত এখন থেকে সেই ঔষধ আর সেবন না করা, তাহলে আপনার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে। এটা শুনে তিনি তার উপরে রেগে যান। তখনই সেখানে চু মেডিসিন নিয়ে আসে। রানীমা যখন সেই মেডিসিন খায় তখনই তার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। সিটি গার্ডিয়ান মনে করে তার ঔষধে কোনো সমস্যা আছে, এজন্য সে তাকে মারতে যায়, কিন্তু জিলু তাকে প্রোটেক্ট করে। এরপরে সে নিজের পাওয়ার দিয়ে রানীমাকেও হিল করে, যার কারণে রানীমা ইমপ্রেস হয়ে তাকে বলে তোমার পাওয়ার আসলেই অসাধারণ। তোমাকে আমি 3 দিনের সময় দিলাম আমার এই অসুখের মেডিসিন তৈরি করার জন্য, কিন্তু জিলু রানীমাকে বলে 15 দিনের আগে সে তার এই মেডিসিন তৈরি করতে পারবে না, তাকে 15 দিনের সময় দিতে হবে, আর একই সাথে চু তাকে এই কাজে সাহায্য করবে। রানীমা তখন তাকে অনুমতি দিয়ে দেয়। যখন সে চলে যাচ্ছিল তখন বাহিরে লিলুর হুকুমে রাজ্যের সব সৈনিকেরা তাকে মারার জন্য তীর তাক করে। এই বিষয়টা যখন রানীমা জানতে পারে তখন তাদেরকে বারণ করে দেয় এই কাজ করতে। এমন দৃশ্য দেখে জিলু বেশ ভয় পেয়ে যায়, কিন্তু রানীমায়ের হুকুমে তারা আর তাকে মারে না। এরপরে সে চলে যাচ্ছিল। রাজকুমার ইওয়ানের সাথে দেখা হলে সে তার উপরে রেগে যায় আর তাকে বলে যারা নিজেদের শ্রম দিয়ে কষ্ট দিয়ে আপনাদের রাজ্যের পরিবারের চিকিৎসা করে তাদেরকে আপনারা এতটা অত্যাচার করেন, আপনারা এত পাষাণ। তখন রাজকুমার বিষয়টা বুঝতে পারে না। সে তাকে চুয়ের বিষয়ে বলে আর বলে আমি চাই না এই রাজপরিবারে চুয়ের প্রতি আর কোনো অন্যায় হোক, তাই আপনাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম চুয়ের প্রতি খেয়াল রাখার জন্য। যদি তার কোনো ক্ষতি হয় তাহলে আপনাদের কারো প্রতি আমি আর কোনো সম্মান দেখাবো না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তার মন অনেক খারাপ ছিল। তখনই বাজারে সে সাংকে দেখতে পায় যে তার জন্য অপেক্ষা করছিল। তখন সে তার কাছে গিয়ে তাকে বলে তুমি ঠিকই বলেছিলে, একটা ভুল পদক্ষেপের কারণে আমাদের জীবনটা উলটপালট হয়ে যায়। এটা বলে সে কান্না শুরু করে। এটা দেখে সাং তার অনেক প্রশংসা করে। সাংয়ের প্রশংসা শুনে তার মন খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে ঔষধ জোগাড় করতে চলে যায়। রাতে যখন তারা সবাই মিলে খাবার খেতে বসেছিল তখন চু তাকে অনেক ধন্যবাদ জানায় তাকে প্রোটেক্ট করার জন্য আর তার এত যত্ন নেওয়ার জন্য। এখন জিলু আর তার মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল। জিলু তাকে অনেক ভালোবাসে। এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায় আর একই সাথে অনেক খুশিও হয়। এরপরে তারা সবাই মিলে বাইরে গিয়ে মেডিসিন গুলো শুকোতে দিয়েছিল সেগুলো চেক করছিল। দূর থেকে তাদেরকে এত আনন্দ করতে দেখে সেও অনেক হাসছিল। পরদিন সকালে ড্রাগন রাজকুমার যখন রাজ দরবারে যায় তখন লিলু তাকে তার মায়ের কন্ডিশন জানায়। সে বলে আমাদের বিয়ে 3 দিন পরে হওয়ার কথা ছিল, কিন্তু আমি চাই মা সুস্থ হওয়া পর্যন্ত আপনি একটু অপেক্ষা করুন। মা সুস্থ হলে আমাদের বিয়ের আয়োজন করা হবে। সাং তাদের সমস্যাটা বোঝে আর রাজি হয়ে যায়। এই জন্য লিলু অনেক খুশি হয়ে যায়। সে তাকে অনেক রিকোয়েস্ট করে বলে তার সঙ্গে আজকে দুপুরের খাবার খেতে। সাং আর এবার তাকে না করতে পারে না। অন্যদিকে জিলু চুকে নিয়ে মেডিকেল হলে যাচ্ছিল। সেখানে তাদেরকে যেতে বাধা দেওয়া হলে প্রিন্স সেখানে চলে আসে। সে জিলুকে একটা টোকেন দিয়ে বলে এরপর থেকে এই টোকেন দিয়ে যাওয়া আসা করলে তার আর কোনো সমস্যা হবে না। এজন্য সে তাকে ধন্যবাদ জানায়। জিলু এখানে বুঝতে পারে চু আসলে ছোট রাজকুমারকে পছন্দ করে। কথা বলা শেষে তারা ঔষধ তৈরি করতে চলে যায়। এদিকে রাজকুমার সাং আর লিলু বসে খাবার খাচ্ছিল আর কথা বলছিল। লিলু এখানে তার সঙ্গে বসে বিয়ের প্ল্যান করার চিন্তা ভাবনা করছিল, কিন্তু সাং খুব একটা পাত্তা দেয় না। সে এখন সাংকে একটা স্কারলেট গিফট করে, কিন্তু সাং তার এই গিফট একসেপ্ট করে না। এই জন্য সে একটু রেগে ওই স্কারলেটটা ফেলে দেয়। তখনই খবর আসে তার মা আবারও অসুস্থ হয়ে গিয়েছে। এদিকে জিলু আর চু মিলে যে মেডিসিন তৈরি করেছিল সেটা রানীমাকে খাওয়ানো হয়, যার ফলে রানীমা অনেকটা সুস্থ বোধ করে। তখনই সেখানে লিলু চলে আসে। জিলু দেখতে পায় রাজকুমারও তার সঙ্গে এসেছে। লিলু এখন তার মাকে সুস্থ দেখার পরে ইচ্ছে করে সেখানে বলছিল তুমি যদি দ্রুত সুস্থ হয়ে যাও তাহলে রাজকুমারের সঙ্গে আমারও দ্রুত বিয়ে হয়ে যাবে। সে এখন রাজকুমারকে ধন্যবাদ জানায় আর বলে আমরা হয়তো দ্রুত বিয়ে করতে পারবো। আপনার বউ হিসেবে আমি নিজেকে ধন্য মনে করছি। এই সবকিছু শুনে তো জিলু অনেক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে অনেক বেশি কষ্ট পায় আর দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসে। সাংও তার পিছু পিছু যায় তাকে বোঝানোর জন্য, কিন্তু জিলু রেগে তাকে বলে তুমি কেন আমাকে বলোনি যে তুমি ড্রাগন রাজকুমার? তোমার সাথে তো অনেক আগে থেকেই সতী নারীর বিয়ে ঠিক হয়ে আছে, আর এটাই তোমাদের ভাগ্য। এটা না হলে তো তোমরা ডিমন ব্যারিয়ারও ঠিক করতে পারবে না। তুমি কেন আমাকে এগুলো আগে বলোনি? কেন আমাকে মিথ্যে আশ্বাস দেখিয়েছো? এসব কিছু বলে সে মন খারাপ করে চলে যায়। রাতে যখন সে মন খারাপ করে বসেছিল তখন হুনবাও এসে তাকে সান্ত্বনা দিচ্ছিল আর মন খারাপ করতে বারণ করছিল। তখনই সেখানে সাং চলে আসে আর তাকে জোর করে প্যাভিলিয়নে নিয়ে চলে যায়। তারা সিজিলের ভেতরে ঢুকে গিয়েছিল। যেহেতু তারা এখানে একা ছিল তাই তারা ফ্রিলি কথা বলতে পারছিল। জিলু তার উপরে ভীষণ রেগেছিল। সে সাংয়ের কোনো
কথাই শুনছিল না। সে তাকে বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন আমার সাথে আছো, তুমি আমার সাথে স্বার্থের জন্য আছো, তোমার সমস্ত পাওয়ার তো আমার হাতে আছে তাই না, এটা তুমি নিয়ে নাও, নিয়ে এখানে থেকে চলে যাও। কিন্তু সাং তাকে বলে সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু তাদের ভাগ্য তো তাদেরকে মেলাবে না, আর সে ড্রাগন রাজার স্ত্রী হওয়ারও যোগ্য নয়। সে এখন ড্রাগন রাজকুমারকে তার সেই হার্টের লকেট ফিরিয়ে দেয় আর বলে, তোমার কোনো গিফট আমি নিতে চাই না, আমার ভেতরে যা যা আছে সেই সবকিছু তুমি ফিরিয়ে নাও। এটা বলে চলে যাচ্ছিল, তখনই সাং তার ভেতরে সেই লকেটকে একবারে পুরোপুরি অ্যাবজর্ভ করে দেয়। এই লকেট তাকে প্রোটেক্ট করবে, এই জন্য সে অনেক রেগে তাকে বলে, তোমার কাছে যতগুলো গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেই সবকিছুই তো আমাকে দিয়ে দিয়েছো, তাহলে তোমার কাছে কি থাকলো? সাং তাকে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ, এজন্যই তোমাকে আমি এটা দিয়েছি। জিলু তাকে বলে, গুরুত্বপূর্ণ হয়ে বা কি লাভ, যদি আমি আপনার স্ত্রী হতেই না পারি, আমরা তো কখনোই সারা জীবন এক থাকতে পারবো না। এটা বলে সে মন খারাপ করলে সাং তাকে কিস করে দেয়। অন্যদিকে লিলুকে দেখি, সে জেলখানায় একটা মহিলার সঙ্গে দেখা করতে যায়, আর এই মহিলা আর কেউ নয় বরং জিলুর হারিয়ে যাওয়া মা। মহিলাটি অন্ধ ছিল আর তিনি লিলুকে নিজের মেয়ে মনে করছিলেন। সে তার মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বলে তার রক্তের খুবই প্রয়োজন, এটা না হলে সে ড্রাগন রাজকুমারকে বিয়ে করতে পারবে না। মেয়ের খুশির জন্য তার মা নিজের হাত কেটে রক্ত তাকে দিয়ে দেয়। তখন সে একটা শয়তানি হাসি হেসে ওখানে থেকে চলে যায়। এদিকে উজিং শহরের রানী জিলুর দেওয়া মেডিসিন খেয়ে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছিল, এটা তার জন্য বেশ ভালোই কাজ করছিল। তখন তার সেনাপতি তাকে বলে, যেহেতু জিলু ফেং বংশের মেয়ে আর আপনি বুঝতেই পেরেছেন আসল সতী হচ্ছে সে, তাহলে কেননা তার মায়ের মতো আমরা তাকেও ব্যবহার করি। তার মায়ের রক্ত পান করে আপনি এতদিন যৌবন থেকেছিলেন, এখন যদি আমরা তার মেয়েকেও আটক করতে পারি তাহলে তার রক্তও আমরা ব্যবহার করতে পারবো। এই বুদ্ধি শুনে তো রানীমা অনেক বেশি খুশি হয়ে যান। তিনি এখন শুধু সুস্থ হওয়ার অপেক্ষা করতে থাকেন যেন তার মেয়েকে দ্রুত বিয়ে দিতে পারেন। তার মেয়ে তাকে সেই রক্ত নিয়ে এসে দেয়, যেটা সে আবারও পান করে। পরদিন সকালে তারা দুজন সিজিল থেকে বের হয়ে এলে হুনবাও এসে তাকে জানায় রানীমা তাকে অ্যান্টিডোটের জন্য রাজদরবারে ডেকেছে। তাই জিলু তার ঔষধপত্র বেঁধে নিয়ে রাজদরবারে চলে যায়। রানীমা এখন সুস্থ হয়ে গিয়েছিল, তার রূপ যৌবন আবারও ফিরে এসেছে, কিন্তু তারা চুকে বেঁধে রেখেছিল। তাকে ব্ল্যাকমেইল করা হয় আর বলা হয় সে যেন এই মেডিসিন খেয়ে নেয়, যদি সে এই মেডিসিন না খায় তাহলে তারা চুকে মেরে ফেলবে। তখন সে ভয়ে মেডিসিনটা খেয়ে ফেলে। মেডিসিন খাওয়া মাত্রই তার পাওয়ার বিস্ফোরিত হতে শুরু করে। তার মাথার মধ্যে আওয়াজ বাজতে থাকে, তোমাকে পৃথিবীর মানুষকে বাঁচাতে হবে, তোমার দায়িত্বে আছে ড্রাগন কিংস ডিক্রি। এসব কিছু ভেবে সে ওখানেই জ্ঞান হারিয়ে যায়। তারা এইসব প্ল্যান করেছিল তার হাত থেকে রক্ত নেওয়ার জন্য, যেটা রানীমা খেয়ে সুস্থ হবে। এখন তার কাছে চু আর ছোট রাজকুমার যায়। তার শরীর স্পর্শ করে ছোট রাজকুমার ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখতে পায় ড্রাগন রাজার আসল স্ত্রী হবে জিলু, সেই হলো আসল সতী নারী আর সেই পৃথিবীকে বাঁচাবে। এটা যখন সে তার মাকে জানায় আর বলে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না, তখন তো তার মা অনেক রেগে যায়। তিনি আবারও বৃদ্ধ হয়ে যান আর ওখানেই জ্ঞান হারান। তখন সে তার বোনের উপর রেগে যায় আর তাকে বলে তুমি কি আবারও মাকে সেই বিষধর ওষুধ খাইয়েছো? তখন তার বোন বলে হ্যাঁ আমি খাইয়েছি, তাতে কি হয়েছে, আর তুমি আমাদের লোক হয়ে ওই মেয়েদের সাপোর্ট গাইছো। এটা বলে সে তার চোখ নষ্ট করে দেয় আর বলে যেই চোখ আমাদের কাজেই লাগবে না সেই চোখ রেখে কোনো লাভ নেই। এখন থেকে তুমি আর কোনো ভবিষ্যৎ দেখতে পাবে না আর দিনের আলোও দেখতে পাবে না। এসব কিছু বলে যখন সে জিলুর শরীর থেকে রক্ত নিতে যাবে তখনই জিলুর শরীর থেকে পাওয়ার বেরিয়ে তাকে প্রোটেক্ট করে। ড্রাগন রাজকুমার সেখানে তাকে নিতে আসে আর লিলুকে বলে তোমার মতো মেয়ে যে কিনা অন্যের ক্ষতি করে এবং অসহায়দেরকে অত্যাচার করে সে কখনোই আসল সতী নারী হতে পারে না। এটা বলেই সে জিলুকে নিয়ে ওখানে থেকে চলে যায়। এখন ড্রাগন রাজকুমার দিন রাত তার সেবা করতে শুরু করে। বেশ কয়েকদিন পার হয়ে যায়, তারপরে তার জ্ঞান ফিরে আসে আর সে হুনবাওয়ের কাছে জানতে পারে যে সাং তার কতটা যত্ন নিয়েছে। অন্যদিকে ছোট প্রিন্স ইয়ানকে দেখতে পাই। চু তার চোখের যত্ন নিচ্ছিল, তার চোখ যেন ভালো হয়ে যায় সেজন্য সে আপ্রাণ চেষ্টা করছিল। ইয়ান তখন তাকে দুঃখের কথা প্রকাশ করছিল যে তার আপন মা এবং তার বোনকে সে অনেক চেষ্টা করেও ভালো পথে নিয়ে আসতে পারেনি, আর তার জন্য চুকেও কত কষ্ট পেতে হয়। চু তাকে বোঝায় তার একদমই কষ্ট হয় না, রাজকুমার যেন মন খারাপ না করে। তখনই সেখানে লিলু আসে চুকে নিয়ে যাওয়ার জন্য। তার মায়ের মেডিসিন তৈরি করতে হবে, কিন্তু ছোট রাজকুমার বাধা দিয়ে বলে সে এখন আমার কাছেই থাকবে, সে আমার চোখের চিকিৎসা করবে। চুয়ের প্রতি তার এত ভালোবাসা দেখে লিলু বলে ভালোই মিলেছে তোমাদের, একজন অন্ধ আর একজন বোবা, থাকো তোমরা একসাথে। এটা বলেই সে ওখানে থেকে চলে যায়। চু প্রিন্স ইউয়ানের অনেক যত্ন নিচ্ছিল। প্রিন্সের চোখ ঠিক করার জন্য জিলু তাদেরকে সাহায্য করে। সে প্রিন্সের জন্য এমন একটা প্রেসক্রিপশন লিখে দেয় যে এই ওষুধগুলো ব্যবহার করলে ইয়ানের চোখ ভালো পর্যন্ত হয়ে যেতে পারে, আর যদি এটা পুরোপুরি ভালো নাও হয় তারপরেও সে তার কাছের জিনিসগুলোকে দেখতে পাবে। জিলুর এত বড় উপকারের জন্য সে তাকে ধন্যবাদ জানায়। একই সাথে সে চুকেও ধন্যবাদ জানায় তার এত খেয়াল রাখার জন্য।
এদিকে সাংয়ের শরীর অনেক খারাপ ছিল, কারণ সে জিলুকে বাঁচানোর জন্য অনেকটা পাওয়ার ব্যবহার করেছিল। তাই সে জিলুর সঙ্গে দেখা করতে আসলে হুনবাও তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। এই বিষয়টা নিয়ে সার্ভেন্টের সঙ্গে তার অনেক তর্ক আর ঝগড়া হয়ে যায়। এরপরে সাং সেখানে থেকে চলে যায়। এদিকে প্রিন্সেস লিলুকে দেখি, যেহেতু তার বিয়ের দিন এগিয়ে আসছিল, এজন্য সে এখন নিয়মিত জিলুর মায়ের রক্ত পান করছিল, যেন সে নিজেকে সতী নারী হিসেবে প্রমাণ করতে পারে আর পরীক্ষায় পাশ করতে পারে। অন্যদিকে জিলু যখন এখন সাংয়ের সঙ্গে দেখা করতে যায়, তখন তাকে আহত দেখতে পায়। সাং তাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে আর এরপরে বলে, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিছুদিন পরেই এখানে উজিং শহরের সতী নারীকে পরীক্ষা করা হবে, যে সে আসলেই সতী নারী কিনা। সেখানে আমাকে উপস্থিত থাকতে হবে। তাকে পরীক্ষা করার পরে আমি ড্রাগন ক্ল্যানে ফিরে গিয়ে বাবাকে তার সমস্ত কিছু বলে দেব, যে কিভাবে তারা আমাদেরকে ধোকা দিচ্ছে। এরপরে আমি বাবাকে তোমার কথাও বলবো। এটা শুনে জিলু বলে, কিন্তু তাকে আমার কথা বলে কি লাভ, আমি তো আর সতী নারী নই। সাং তাকে বলে, তুমি যেই হও না কেন, জানি তুমি একটা মানুষ। আমার বাবা আমাকে ছোট থেকেই বলতেন যে আমার কাঁধে অনেক দায়িত্ব, বড় হয়ে আমাকে পুরো পৃথিবীকে রক্ষা করতে হবে। কিন্তু যখন থেকে আমার তোমার সঙ্গে দেখা হয়েছে, তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও চিন্তা করতে পারি না। আমি আমার জীবন দিয়ে হলেও শুধু তোমাকে প্রোটেক্ট করতে চাই। হয়তো এর জন্য আমাকে অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। এটা শুনে তো জিলু অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। সেই দিন রাতে তারা উজিং রানীর ব্যাপারে আলোচনা করছিল, যে উজিং রানীর বয়স আসলে 100 বছর, কিন্তু সে এখনো ডিমনিক পাওয়ার ব্যবহার করে নিজের যৌবন ধরে রেখেছে। জিলু লক্ষ্য করেছে সে এক ধরনের রক্ত পান করে। সাং তখন বলে, এগুলো মানুষের রক্ত। এটা শুনে তো সে অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই চুয়ের কিছু একটা মনে পড়ে আর তাদেরকে নিয়ে ঔষধের কারখানায় চলে যায়। সে তাদেরকে কিছু কাগজের লেখা দেখায়, যেখানে চু তাদেরকে লিখেছিল উজিং রানী সাধারণ কোনো মানুষের রক্ত পান করে না, বরং সে সতী নারীর রক্ত পান করে, যার কারণে সে এখনো যৌবন ধরে রাখতে পেরেছে। এটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায়। তখন তারা চুয়ের গল্প শোনে। চু তো মুখে কিছু বলতে পারে না। আসলে সে এক সময় কথা বলতে পারত। তার বাবা এই রাজ্যের সবচেয়ে বড় একজন ডাক্তার ছিল, কিন্তু তিনি যেহেতু রানীর এই বিষধর ঔষধের ব্যাপারে জেনে গিয়েছিলেন, এজন্য রাজ্যের সব লোকেরা তার বাবাকে মেরে ফেলেছিল আর তাকে ধরে নিয়ে গিয়েছিল, যেন এখন থেকে সে তার রানীর জন্য তার বাবার মতো করে অসাধারণ ঔষধগুলো তৈরি করে। চু খুব একটা লেখাপড়া জানে না, সে লিখতে পারতো না, তবে সে তার বাবার কাছে থেকে অনেক মেডিকেল স্কিলগুলো শিখেছিল। এজন্য তাকে তারা এক ধরনের ঔষধ খাইয়ে বোবা বানিয়ে দিয়েছিল। তখন থেকেই সে আর কথা বলতে পারে না, কিন্তু সে সিক্রেটলি লেখাপড়া শিখেছে। তাই সে নিজে এখন লিখে তাদের সবকিছু জানিয়ে দেয়। তাহলে উজিং শহরের আসল সতী নারী যদি লিলু হয়ে থাকে, তাহলে তারা অবশ্যই লিলুর রক্ত পান করছে না। এই সন্দেহকে দূর করার জন্য তারা এখন এটা সত্য উদ্ঘাটন করতে চায়। জিলু এই ব্যাপারটা গিয়ে হুনবাওকে জানায় আর বলে তার সাহায্যের প্রয়োজন। তখন হুনবাও তাকে বলে তার কাছে একটা দারুণ জিনিস আছে। সে তাকে একটা চাদর দেখায়, যেটা দিয়ে তারা চাইলে গায়েব হয়ে যেতে পারবে। তার এমন একটা জিনিস দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন সেই চাদর গায়ে দিয়ে লিলুকে ফলো করতে শুরু করে। লিলু একটা জেলখানায় প্রবেশ করে আর তার মনে হয় কেউ তার পিছু করছে। সে একটু সামনে এগোয়, কিন্তু কাউকেই দেখতে পায় না। এরপরে সে জেলখানায় একটা মহিলার সঙ্গে গিয়ে দেখা করে আর তাকে মা বলে ডাকে। জিলু দেখতে পায় এটাই হলো তার সেই হারিয়ে যাওয়া মা, যার ছবি নিয়ে সে পুরো শহরে খুঁজে বেরিয়েছে। সে তো আসলে জেলখানায় বন্দী ছিল। আর লিলু এখানে কিভাবে তার মাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার রক্ত নেয়, এই সবকিছু দেখে তার কান্না পেয়ে যায়। সে অনেক কষ্টে নিজের কান্না চেপে রাখে। পরদিন সকালে উজিং সতী নারীর পরীক্ষা ছিল। এখানে তারা দুই ড্রাগন ভাই উপস্থিত ছিল। দূর থেকে রংঝু দেখতে পায় জিলু সেই চাদরের মাধ্যমে গায়েব হয়ে তাদেরকে দেখছিল। এটা দেখে সে তার ভাই সাংয়ের ওপরে হাসি ঠাট্টা করে। এরপরে তারা উজিং হলে চলে যায়। সেখানে তার রক্ত পরীক্ষা করা হয়। তার রক্ত সেই পাত্রে রাখা মাত্রই ড্রাগন ক্ল্যানে থাকা লাইফ ট্রি জীবন্ত হয়ে ওঠে আর তারা শিওর হয়ে যায় যে লিলুই হলো আসল সতী নারী। দূর থেকে জিলু প্রথমবারের মতো উজিং শহরের রানীর চেহারা দেখে ভাবছিল যে তার চেহারা তার মায়ের মতো কেন দেখতে। সাং এখন সব ড্রাগনদের সামনে উজিং রানীকে তার রূপের রহস্য বলতে বলে। উজিং রানী বলে, আমি অবশ্যই সতী নারী আর আমার পেট থেকে তো সতী নারী বের হয়েছে। আর আমাদের রক্তে একটা বিশেষ পাওয়ার আছে, যার মাধ্যমে আমি এক ধরনের টনিক তৈরি করে থাকি। এজন্যই আমার রূপ লাবণ্য যৌবন এখনো অটুট আছে। কিন্তু সাং তার এই কথায় বিশ্বাস করে না। সে তাদের সবাইকে ধোঁকাবাজ বলে আর লিলুর সঙ্গে তার বিয়ে ভেঙে দেয়। এটা দেখে রংঝি তার ভাইকে বলে, তুমি কিন্তু অনেক বড় একটা মিস্টেক করছো। এছাড়াও ড্রাগন ক্ল্যানের আরো সবাই তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই তাদের কথা শোনে না আর বলে সে তার বাবাকে বুঝিয়ে বলবে। এখন তারা সবাই সেখানে থেকে চলে গেলে তো লিলু আর তার মা অনেক রেগে যায়। ড্রাগন ক্ল্যানে গিয়ে তারা সবাই মিলে এখন ড্রাগন রাজার সঙ্গে দেখা করে। সাং তার বাবাকে সমস্ত কথা খুলে বলে, কিন্তু তারা কেউ তার এই কথা বিশ্বাস করছিল না, কারণ তারা সবাই নিজের চোখে লিলুকে সতী নারী হিসেবে প্রমাণ দিতে দেখেছে। সাং এখন তার বাবাকে সাফ সাফ বলে দেয় যে সে নিজের স্ত্রী হিসেবে জিলুকে বেছে নিয়েছে, তাই সে শুধুমাত্র তাকেই বিয়ে করবে। তখন তার বাবাও তাকে অপশন দিয়ে বলে, যদি সে লিলুকে বিয়ে না করে তাহলে সে ড্রাগন কিং এর পদ থেকে বহিষ্কার হয়ে যাবে। সে শুধু তার বাবাকে বলে তার বাবা ভুল করছে আর তার সিদ্ধান্ত যদি এটাই হয় তাহলে সে এটা মেনে নেবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। তখন তার বাবা রংঝিকে বলে, সাং হয়তো ওই মেয়ে
মেয়ের পেছনে পাগল হয়ে গিয়েছে। তাই তিনি তার ছোট ছেলেকে উজিং শহরের এই ব্যাপারটা সামলানোর দায়িত্ব দেন। এদিকে হুনবাও যখন জিলুর কাছে থেকে জানতে পারে যে তার মাকে তারা আটকে রেখেছে, তখন সে অনেক রেগে তাকে বলে, তুমি তো চাইলে তোমার মাকে বাঁচাতে পারতে, তাহলে তাকে বাঁচালে না কিসের জন্য? কিন্তু জিলু এটা সরাসরি করতে চায় না, কারণ এটা করলে তারা ধরা পড়ে যাবে আর তার মায়ের ক্ষতিও হতে পারে। তখনই সেখানে চু দৌড়ে এসে তাকে জানায় যে আজকে লিলু তার মায়ের কাছে থেকে আবারও রক্ত নিতে যাচ্ছে। এটা শুনে জিলু আবারও সেই গায়েবী চাদর গায়ে দিয়ে তাদের পিছু করে ভেতরে যেতে থাকে। দূর থেকে সে দেখতে পাচ্ছিল কিভাবে লিলু তার অসুস্থ মায়ের হাত কেটে রক্ত নেয়। যখন তারা সেখানে থেকে চলে যায় তখন তার মা অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। সে তার মায়ের কাছে যায় আর বলে, মা আমি চলে এসেছি, আমি তোমার মেয়ে। তিনি প্রথমে মনে করেছিলেন এটা হয়তো লিলু, কিন্তু যখন তিনি জানতে পারেন যে এটা জিলু তখন তিনি অনেক রেগে যান, কারণ লিলু তাকে বলেছিল এই জিলুর কারণেই তাকে কত সমস্যা পোহাতে হচ্ছে। সে তার মাকে বারবার বোঝাতে থাকে যে সে হলো তার আসল মেয়ে, লিলু তার আসল মেয়ে নয়, কিন্তু তার মা কিছুতেই তার কথা শুনছিল না। তখন সে তার মাকে সব রকমের প্রমাণ দেওয়ার চেষ্টা করে। সে তার বাবার নাম বলে আর 18 বছর আগে তার মা তাকে কিভাবে রেখে গিয়েছিল, সাথে একটা তার ছবি রেখে, এই সব কিছু বলে। আর একই সঙ্গে বলে ছোট থেকে তার স্পিরিচুয়াল রুট ছিল না। এগুলো শুনে তো তার মা অনেক ভেঙে পড়ে আর বলে এটা সত্যি হতে পারে না। তিনি চিৎকার করে তাকে এখানে থেকে বেরিয়ে যেতে বলেন। জিলু তখন অনেক কান্না করতে শুরু করে। যেহেতু সে তার মাকে বোঝাতে পারেনি, এজন্য তার মনটা খুবই খারাপ হয়ে যায়। সে সাংকে বলে তার মা তাকে চিনতে পারেনি, সে চাইলেও তার মায়ের কষ্ট দূর করতে পারছে না, তাকে ওই জেলখানা থেকে বাঁচাতে পারছে না, এসব কিছু বলে কান্না করতে থাকে। তখন সাং তাকে বুদ্ধি দেয় ছোট প্রিন্সের সাহায্য নেওয়ার জন্য। তাই পরদিন সে আবার প্রিন্স ইয়ানের সঙ্গে করে জেলখানায় চলে যায়। প্রিন্স ইয়ান তাকে নিয়ে ভেতরে যায় এবং তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। প্রথমে প্রিন্স তাকে নিজের চোখে স্পর্শ করিয়ে নিজের পরিচয় দেয়। আসলে প্রিন্স ইয়ান জন্ম থেকে অন্ধ ছিল, তাই ছোটবেলায় মিসেস ইউ নিজের চোখ তাকে দিয়ে দিয়েছিল, এজন্যই তিনি আজকে অন্ধ। আর তিনি নিজের সবকিছু তাদেরকে দিয়ে দিয়েছিলেন এটা ভেবে যে তারা তার মেয়েকে ভালো রাখবে, তার সঙ্গে কোনো অন্যায় কাজ করবে না। এর বিনিময়ে আজও তিনি অন্ধ, আজও তিনি তাদের উপকার করে যাচ্ছেন। কিন্তু প্রিন্স ইয়ানের কাছে থেকে যখন মা আর বোনের সব সত্যিটা জানতে পারেন তখন তিনি অনেক ইমোশনাল হয়ে যান। তিনি এখন বুঝতে পারেন যে জিলুই হলো তার আসল মেয়ে। প্রিন্স বলে এখন আমাদের এখানে থেকে বের হওয়া উচিত। এদিকে লিলু আর সিটি গার্ডিয়ান যখন জেলখানার দিকে যাচ্ছিল, চু তখন আহত সৈনিককে নিয়ে তার মেডিকেলে যাচ্ছিল, যাকে ইয়ান প্রিন্স আঘাত করেছে। এটা শুনে লিলু তার দলবল নিয়ে জেলখানায় চলে যায়। তারা দেখতে পায় জেলখানায় মিসেস ইউ নেই, এজন্য তারা অনেক রেগে যায় আর জিলুকে অ্যারেস্ট করতে চায়। ইয়ান তখন তার বোনকে চড় মারে আর বলে তার এত বড় সাহস হয়েছে যে সে প্রিন্সের উপর এভাবে কথা বলছে। যেহেতু তার পাওয়ার ছিল এজন্য সিটি গার্ডিয়ান তার কাছে মাফ চেয়ে বলে সে শুধুমাত্র জিলুকে অ্যারেস্ট করবে। জিলু তখন তাদের কাছে কৈফিয়ত চেয়ে বলে আমি কি ধরনের অপরাধ করেছি যে আপনারা আমাকে অ্যারেস্ট করবেন? তারা তাকে অ্যারেস্ট করতে চায় কারণ ইউ তার মা যেহেতু গায়েব হয়ে গিয়েছে, এজন্য রানীমিকের রক্ত খাওয়ার জন্য এখন থেকে তার রক্ত ব্যবহার করবে। এসব কথার মাঝেই সেখানে ড্রাগন প্রিন্স চলে আসে। সে জিলুকে প্রোটেক্ট করে আর বলে দেখি তো কার সাহস আছে তাকে অ্যারেস্ট করে। তারা কেউ তাকে অ্যারেস্ট করতে পারে না, ভয় পায়। লিলু তখন ড্রাগন প্রিন্সকে বলে সে কেন তাকে প্রোটেক্ট করছে, কারণ লিলু তো তার হবু স্ত্রী। কিন্তু সাং তাকে স্পষ্টভাবে বলে দেয় যে সে জিলুকে নিজের স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করেছে, তাই সে কখনোই লিলুকে বিয়ে করবে না, সে জিলুকে বিয়ে করবে। এটা বলে সে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। অন্যদিকে চুকে দেখি সে আসলে মিসেস ইউকে সে আহত গার্ডের সঙ্গে করে লুকিয়ে নিয়ে এসেছিল। সে এখন হুনবাওয়ের সাহায্যে সেখানে সিক্রেট রুম তৈরি করে আর মিসেস ইউকে সেখানে সাবধানে রেখে দেয় যেন তাকে কেউ খুঁজে না পায়। অন্যদিকে জিলু আর সাং সিজিলের ভেতরে প্যাভিলিয়নে প্রবেশ করেছিল। সে তো অনেক বেশি খুশি ছিল কারণ সে আজকে তার মাকে বাঁচাতে পেরেছে। এখন তারা দুজন মিলে সিদ্ধান্ত নেয় একে অন্যকে বিয়ে করার। তারা দুজন নিজে নিজেই প্যাভিলিয়নের ভেতরে বিয়ে করে ফেলে। তাদের বিয়েতে তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না, শুধু তারা দুজন মনে প্রাণে একে অন্যকে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে মেনে নেয়। এরপরে প্রথমবারের মতো সাং আর জিলু সেই দিন একসঙ্গে রাত কাটায় আর জিলু হয়ে যায় তার ড্রাগন কুইন। পরদিন সকালে জিলু আর সাং তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। হুনবাও তার মাকে লুকিয়ে রেখেছিল, সে এখন ওই দরজা খুলে দেয়। এরপরে সে গিয়ে তার মায়ের কাছে বসে। তার মা স্বপ্নে আগের কথাগুলো ভাবছিল, যখন উজিং রানী তাকে ব্ল্যাকমেল করে বলেছিল যদি সে নিজের চোখ তার ছেলেকে না দিয়ে দেয় তাহলে সে ফেং শহরে গিয়ে তার যেই মেয়ে আছে সেই মেয়েকে মেরে ফেলবে। এটা শুনে তিনি অনেক অস্থির হয়ে যান আর তার ঘুম ভেঙে যায়। জিলু তখন তার মাকে সান্ত্বনা দেয়। তার মা বলে আমার মেয়েকে মেরে ফেলো না। তখন সে বলে চিন্তা করো না মা, আমি তোমার পাশেই আছি, আমার কিচ্ছু হবে না। এদিকে রংঝি রাতে লিলুর সঙ্গে দেখা করতে আসে। সে তাকে বলে তুমি যেই পজিশন চাও আমি ওই একই পজিশন চাই, কিন্তু আমার ভাই তো বোকা, তাই সে মনে হয় নিজে থেকেই সেই পজিশন হাতছাড়া করতে চায়। তুমি যদি আমার পাশে থাকো তাহলে শত্রুর শত্রু কিন্তু বন্ধু হতে পারে, আর আমিও তোমার জন্য অনেক বেশি কাজের হতে পারি। মানে এখন তারা দুই ভিলেন একজোট হয়ে গিয়েছে। এখন ছোট প্রিন্স ইয়ানকে দেখানো হয়, যে কিনা এখন অল্প অল্প দেখতে পাচ্ছিল চোখে।
এটা দেখে তো চু ভীষণ খুশি হয়ে যায়। সে তাকে বাহিরে নিয়ে যায়, জোনাকি পোকা উড়িয়ে দেয়, আর তারা দুজন এখন এখানে নিজেদের মনের কথা বলে দেয়, যে কারণে চু অনেক ইমোশনাল হয়ে যায়। ইয়ান তখন তার চোখের পানি মুছে দিয়ে বলে, আমি তোমাকে আবারও কাঁদালাম তাই না? কিন্তু এটা তো আসলে চুয়ের খুশির কান্না ছিল। এরপর রাতে যখন সে জিলুর সঙ্গে গিয়ে দেখা করে, তখন জিলু বলে চু হলো তার জীবনের একমাত্র বন্ধু, যাকে সে আসলে নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে। আর তার হাতে যেই ফুলটা ছিল, এই ফুল নাকি পাহাড়ি মেয়েরা তাদের বেস্ট ফ্রেন্ডকে নেল পালিশ হিসেবে পরিয়ে দেয়। তাই আজকে সে চুয়ের হাতে এই নেল পালিশটা দিয়ে দিচ্ছিল। চু এখানে আবারও অনেক ইমোশনাল হয়ে যায় আর নিজেকে অনেক লাকি মনে করতে থাকে। অন্যদিকে প্রিন্সেস লিলু যখন সিটি গার্ডিয়ানের সঙ্গে কথা বলছিল, তখন তারা কথায় কথায় বুঝতে পারে যে মিসেস ইউ যে ওই জেলখানায় আছে, এই খবরটা নিশ্চয়ই চু ওই জিলুকে জানিয়েছে, কারণ তাদের দুজনের মধ্যে মাখামাখি সম্পর্ক। তাই সে চুকে বিশ্বাসঘাতকতার একটা শাস্তি দিতে চায়, সে তাকে ডেকে পাঠায়। চু যখন লিলুর সঙ্গে দেখা করতে আসে, তখন দেখতে পায় পুরো রাস্তার উপরে গরম কয়লা ছিটানো, আর এটার উপরে দিয়ে তাকে হেঁটে যেতে হবে। এসব কিছু ভেবেই সে অনেক ভয় পেয়ে যায়। লিলু চুয়ের হাঁটার রাস্তায় গরম কয়লা বিছিয়ে দিয়েছে। সে তাকে বলে, তুমি তো সবসময় জিলুর সাথে থাকো, সে তো তোমার বান্ধবী তাই না? কিন্তু তুমি কিনা তার কাছে আমার খবর লিক করছো। চু তাকে বলে সে এমন কিছুই করেনি। তখন সে বলে, দেখা যাক তুমি আমার প্রতি কতটা লয়াল সেটা প্রমাণ করার জন্য ভেতরে এসো। তখন সে অনেক কষ্ট করে ওই গরম কয়লার উপরে দিয়ে হেঁটে যাচ্ছিল আর ভাবছিল জিলু তাকে কতটা ভালোবাসে। যেভাবেই হোক জিলুকে তার কোনোভাবেই ফাঁসানো যাবে না। সে অনেক কষ্ট করে পা পুড়িয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু লিলু তখন তাকে বলে, আমি জানি যে তুমি ওই জিলুকে জেলখানার খবর দিয়েছো, তাই তোমার মতো সামান্য সার্ভেন্টের আমার কোনো প্রয়োজন নেই। এটা বলেই সে তাকে আঘাত করে। পরদিন সকালে সিটি গার্ডিয়ান গিয়ে জিলুকে খবর দেয় সে যেন তার বান্ধবীর বডি নিয়ে যায়। এটা শুনে সে দৌড়ে ওখানে যায় আর দেখতে পায় ফ্লোরের উপর গরম কয়লা বিছানো, আর ভেতরে গিয়ে দেখতে পায় চুয়ের নিথর দেহ পড়ে আছে। এটা দেখে তো সে অনেক কান্না করে আর লিলুর উপরে তার অনেক রাগ হয়। তখন লিলু তাকে বলে, তোমার কি এত সাহস আছে যে উজিং শহরের রাজকন্যাকে তুমি আঘাত করবে? আর এমনিতেও আমি হলাম সতী নারী। এসব কিছু শুনে সে আর তাকে কিছুই বলে না, চুপচাপ চুয়ের বডি নিয়ে সেখানে থেকে চলে যায়। বাড়িতে গিয়ে চুয়ের এমন অবস্থা দেখে সবাই অনেক কষ্ট পায়, বিশেষ করে জিলু কান্না করে দেয়। যখন ইয়ান সেখানে আসে, তখন হুনবাও তাকে দেখায় যে তার ছোট বোন চুয়ের কি অবস্থা করেছে। জিলু তো তাকে অপমান করে বের করে দেয় আর বলে, তুমি তার ভালোবাসার যোগ্য নও, তুমি তো তাকে প্রোটেক্টই করতে পারোনি, তোমার নিজের বোনই তাকে আঘাত করেছে। এসব কিছু শুনে সে ওখানে থেকে বেরিয়ে যায়। এদিকে আমরা লিলুকে দেখি, তার একজন লোক এসে জানায় ড্রাগন প্যালেস থেকে খবর এসেছে সাং তার বিয়ে ভেঙে দিলেও ড্রাগন কিং এখনো তাদের বিয়ের সম্বন্ধ বজায় রেখেছে, মানে সে এখনো ড্রাগন কুইন হতে পারবে। তখনই সেখানে তার ভাই আসে, সে ভীষণ রেগে যায় আর তার বোনকে বলতে থাকে, তুমি এতটা পাষাণ কিভাবে হতে পারো? বেচারি চু তো বোবা ছিল, সে তো তোমার কোনো ক্ষতি করেনি, তুমি কেন তাকে মেরে ফেললে? তার এমন রাগ দেখে তার বোন লিলুও তাকে আঘাত করে আর তাকে বলে, তোমার এত বড় সাহস হয়েছে তুমি আমাকে আঘাত করছো? আমি হলাম ভবিষ্যৎ ড্রাগন রানী, আর তুমি যদি আমার রক্তের সম্পর্কের ভাই না হতে তাহলে তোমাকে আজকে এখানেই মেরে ফেলতাম। ইয়ান যেহেতু অন্ধ ছিল, তাই সে আর তার বোনের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না। তাই সে তাকে বলে, তোমার মতো বোনের আমার প্রয়োজন নেই, আজ থেকে আমার কোনো বোন নেই। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। সেই দিন রাতে চুয়ের কথা মনে করে সে অনেক কান্না করে আর জোনাকি পোকাগুলো মুক্ত বাতাসে ছেড়ে দিয়ে তার কথাই মনে করতে থাকে। অন্যদিকে জিলু আর তার বন্ধুরাও চুয়ের কথা মনে করে অনেক কষ্ট পাচ্ছিল। সাং যেহেতু আজকে ড্রাগন ক্ল্যানে চলে যাবে, এজন্য সে জিলুর কাছে থেকে বিদায় নিয়ে নেয়। অন্যদিকে রংঝিকে দেখি, সে লিলুর কাছে গিয়েছিল। লিলু তাকে দেখে একটু বিরক্তই হয়, কারণ সে মনে করেছিল যে সাং এসেছে। রংঝি এখন তাকে বুঝিয়ে বলে, লিলু যেই পাওয়ার পেতে চায় সে ওই একই পাওয়ার পেতে চায়, কিন্তু তাদের পথের কাঁটা হচ্ছে সাং, যে কিনা জিলুকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে রাজি নয়। তাই তারা যদি তাদের পথের কাঁটাকে সরিয়ে ফেলতে পারে তাহলে তাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। মানে তারা সাংকে সরিয়ে ফেলার কথা বলছিল, যেন রংঝি ছোট প্রিন্স ড্রাগন হিসেবে তার জায়গা নিয়ে নিতে পারে। লিলু তার প্ল্যানে রাজি হয়ে যায় আর তাকে এটাও বলে যদি সে তাকে ধোকা দেয় তাহলে তার খবর আছে। এখন তারা দুইজন ড্রাগন রাজকুমার ড্রাগন ক্ল্যানে চলে যায়। রংঝি এখন তার কথা মতো তার বাবাকে জানায় উজিং শহরের প্রিন্সেস বিয়ের জন্য একদম প্রস্তুত আছে। এখন তাদের বিয়ের নিয়ম অনুযায়ী তাকে যুদ্ধের বস্ত্র পাঠাতে হবে, যেটা পরে সে বিয়ে করবে। কিন্তু সাং বলে তার কোনো প্রয়োজন নেই। এটা শোনা মাত্রই ড্রাগন কিং রেগে তার ভেতরে থেকে ড্রাগন পার্ল বের করে নেয়। একই সাথে তিনি তার ভেতরে থাকা সমস্ত শক্তি সিল করে দেন। এটা করে তিনি তাকে বলেন যে আমি তোমার সমস্ত শক্তি নিয়ে নিয়েছি, তুমি এখন একদম সাধারণ মানুষের মতো, তাই আমার কথা মতো তাকে গিয়ে বিয়ে করো। এসব কিছু বলে ড্রাগন কিং সেখানে থেকে চলে যায়। তখন রংঝি তার ভাইকে আঘাত করে আর তার গা থেকে একটা ড্রাগন স্কেল তুলে নেয়। এর ফলে তো তার ভীষণ কষ্ট হয়। সে এখন তাকে বলে তাদের বাবা যতবার সাংকে ড্রাগন কিং বানানোর কথা বলে ততবারই তার এমন কষ্ট হয় যেন তার শরীর থেকে কেউ এই আইস তুলে নিচ্ছে। তাই এই একই অনুভূতি সে তাকে দেয় আর ওখানে থেকে চলে যায়। এদিকে জিলুকে দেখি, যখন সে ঘুম থেকে ওঠে তখন তার অনেক অদ্ভুত লাগে। হুনবাও তার জন্য খাবার নিয়ে আসলে সে ওই খাবার খায় না, তার বমি আসে।
সে বলে কিছুদিন থেকে তার কেমন যেন হচ্ছে, সব সময় সে বেশি বেশি ঘুমাচ্ছে, অনেক স্বপ্ন দেখছে, এমনকি তার ক্ষুধাও পাচ্ছে না। হুনবাও তাকে এসব নিয়ে বেশি চিন্তা করতে বারণ করে। অন্যদিকে আমরা সাংকে দেখি, তার বাবা যেহেতু তাকে আটকে রেখেছিল তাই সেখানে তার সার্ভেন্টরা গিয়ে তাকে মুক্ত করতে চায়, কিন্তু সাং তাদেরকে বলে তারা যেন পৃথিবীতে ফিরে যায়, তার চিন্তা না করে, তারা যেন জিলুকে প্রোটেক্ট করে। এজন্য তার হুকুম মতো তারা সেখানে থেকে চলে যায়। এদিকে জিলু যখন হুনবাওয়ের সঙ্গে বাজারে ঘুরে বেড়াচ্ছিল তখন তার চুয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে। সে চুকে অনেক বেশি মিস করছিল। এরপরে সে পাশেই একটা লোককে দেখতে পায় যে কিনা বাজারের লোকজনদেরকে ড্রাগনের কাহিনী শোনাচ্ছিল। এখানে তারা লোকটির কথার মাধ্যমে বুঝতে পারে একজন ড্রাগন রানী যখন প্রেগনেন্ট হয় তখন তার কি কি লক্ষণ প্রকাশ পায়। এটা শুনে জিলু সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে যখন সে ঘুম থেকে ওঠে তখন সে আর হুনবাও খেয়াল করে তার পেট একটু ফুলে গিয়েছে। এটা দেখে সে আর হুনবাও বুঝে যায় যে সে আসলে প্রেগনেন্ট। এজন্য তো হুনবাও ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে সাংকে দেখি, সে তার স্বপ্নের মাধ্যমে জিলুকে দেখছিল আর কোনো একভাবে বুঝতে পেরেছিল জিলু হয়তো প্রেগনেন্ট। তাই তার স্ত্রী এখন যেন কোনো রকম বিপদে না পড়ে তাকে প্রোটেক্ট করার জন্য তাই সে নিজের সমস্ত শক্তি দিয়ে ওই ব্যারিয়ারটা ভাঙতে শুরু করে। এদিকে আমরা উজিং রানীকে দেখতে পাই, সে এখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল আর বৃদ্ধ হয়ে পড়েছিল। লিলু তার মায়ের সঙ্গে দেখা করতে আসে, তখন তার মা তার সঙ্গে একটু খারাপ ব্যবহার করলে সেও তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আর ওখানে থেকে চলে যায়। পরদিন সকালে মিসেস ইউ যখন জিলুকে চেক করে তখন তিনি বুঝতে পারে তার মেয়ে প্রেগনেন্ট। জিলু তার মাকে জিজ্ঞাসা করে যে সে কিভাবে বুঝলো। তখন তার মা বলে, তুমি যখন আমার পেটে ছিলে তখন আমারও এমন অস্বস্তি হতো, কিন্তু তোমার বাবা আমার অনেক খেয়াল রেখেছিল। তিনি এখন মিস্টার ফেং এর সম্পর্কে তার কাছে জানতে চান। তখন জিলু তাকে বলে তার বাবা অনেক ভালো একজন মানুষ ছিল, তিনি ছোটবেলা থেকে সব সময় জিলুকে প্রোটেক্ট করে এসেছে। এসব কথা শুনে তার মা খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করে তার বাবা এখন কোথায়। তখন জিলু কাঁদতে কাঁদতে বলে তার বাবা একটা গুরুত্বপূর্ণ কাজে দূর দেশে গিয়েছে, কিন্তু সে তার মাকে এটা বলে না যে তার বাবা আর এই পৃথিবীতে নেই। সে এবং তার মা দুইজনই মিস্টার ফেংকে অনেক বেশি মিস করছিল। এইসব কথা শেষে জিলু ছোট প্রিন্সের সঙ্গে দেখা করতে যায়। আজকে সে ছোট প্রিন্সের চোখের পট্টি খুলে দেয়, কারণ ছোট প্রিন্সের চোখ একদম ভালো হয়ে গিয়েছে, সে এখন সবকিছু দেখতে পাচ্ছিল। সে জিলুকে উপহার হিসেবে তাদের রাজকোষাগারের সবচেয়ে দামি একটা বই দেয়। এই বইয়ের নাম হলো ড্রাগন কিংস ডিক্রি, মানে যেটা আসলে জিলুর জীবনে জন্ম নেওয়ার উদ্দেশ্য ছিল সেই সম্পর্কিত বই। যেহেতু ইয়ান একবার দেখেছিল সেই হলো ভবিষ্যতের সতী নারী এবং ড্রাগন রাজকুমারের স্ত্রী হবে, এজন্য সে মনে করে এই বইয়ের আসল মালিক সে। ইয়ান তাকে এখন ওই বইটি দিয়ে চলে যায়। জিলু তখন সেই বইটা পড়তে শুরু করে। এখানে লেখা ছিল যে ড্রাগন রাজা হবে তার দায়িত্ব হচ্ছে পুরো ড্রাগন ক্ল্যান এবং মানুষের জগৎকে রক্ষা করা। তার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে সতী নারী। যেহেতু এই সতী নারীর রক্ত এবং বংশধরেরা অনেক বেশি পাওয়ারফুল এবং পিওর, তাই সতী নারী হবে সাহসী। সে ড্রাগন কিংকে বিয়ে করার পরে ব্যারিয়ারকে মজবুত করবে এবং মানুষকে রক্ষা করার কাজ করবে। আর যখন সে ড্রাগন কিং দ্বারা প্রেগনেন্ট হবে তখন তার পেটে ড্রাগনের একটা লাল মার্ক আসবে। একই সাথে ড্রাগন বাচ্চা প্রসব করতে তার 3 বছর 6 মাস সময় লাগবে। এটা শুনে তো তারা বেশ অবাক হয়ে যায় আর সে একদম শিওর হয়ে যায় যে সতী নারী আর কেউ নয় বরং জিলু নিজেই। সে এখন হুনবাওকে বারণ করে তার এই প্রেগন্যান্সির ব্যাপারে কাউকে যেন না জানানো হয়, কারণ যদি কেউ এটা জানতে পারে তাহলে হয়তো তার ক্ষতি করতে পারে। যেহেতু সাং এখানে নেই তাই তার কোনো বিপদ নেওয়া যাবে না। এটা বলে যখনই তারা বাহিরে বের হতে যাচ্ছিল তখনই সেখানে রংঝি চলে আসে। সে তাকে সাংয়ের শরীরে আইস দিয়ে বলে আমি তোমার জন্য এই গিফট নিয়ে এসেছি। তখন সে ওটা ফেলে দেয়। রংজি শুধু তাকে বলে যেহেতু লিলু সতী নারী হিসেবে প্রমাণ হয়ে গিয়েছে আর সাং তাকে বিয়েও করতে চায় না, সে শুধুমাত্র জিলুকে বিয়ে করতে চায়। তাই তার মনে হয় জিলু তার উপকার করেছে, এজন্য সে জিলুকে ধন্যবাদ জানায়। এটা শুনে জিলু তাকে বলে তুমি তোমার ভাইয়ের থেকে একদমই ভিন্ন, সাং একদম তোমার বিপরীত, আর তোমার মতো এমন শয়তানি বুদ্ধি তার মধ্যে নেই। যাই হোক, রংজি এখন সেখানে থেকে চলে গেলে হুনবাও বুঝতে পারে যে এই আইসটা হচ্ছে সাংয়ের, তার মানে নিশ্চয়ই সাং কোনো বিপদে আছে। এটা ভেবে জিলু কোনো এক জায়গায় তাড়াহুড়া করে যাচ্ছিল। সে এখন হুনবাওকে একটা টোকেন দিয়ে বলে সে যেন শুধু তার মাকে প্রোটেক্ট করে। তখনই সেখানে সিটি গার্ডিয়ান চলে আসলে সে হুনবাওকে চলে যেতে বলে আর সিটি গার্ডিয়ানের সঙ্গে লড়াই করতে শুরু করে। সিটি গার্ডিয়ান মনে করেছিল সে খুব সহজেই হয়তো জিলুকে হারিয়ে দেবে, কিন্তু যখন সে জিলুর সঙ্গে লড়াই করে তাকে প্রায় কাবু করে ফেলেছিল তখনই হঠাৎ জিলুর মাঝে অন্য একটা পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। তার পুরো শরীর থেকে ফিনিক্স পাখির আগুনের পাওয়ার বের হতে শুরু করে আর এই পাওয়ারের সাহায্যেই সে সিটি গার্ডিয়ানকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে ড্রাগন রাজকুমার চলে আসে। সে অনেক বেশি দুর্বল ছিল। সে যেহেতু বুঝতে পেরেছিল জিলু প্রেগনেন্ট আর সে বিপদে আছে, এজন্যই সে তাকে প্রোটেক্ট করার জন্য এসেছে। তখনই সেখানে রংজি চলে আসে আর সাংকে বলে তার তো নিজেরই এখন প্রোটেকশনের দরকার আর সে এখন জিলুকে প্রোটেক্ট করতে চাইছে। জিলু তাকে জিজ্ঞাসা করে তুমি তার সঙ্গে কি করেছো? তখন সে বলে আমি তাকে কিছুই করিনি। ড্রাগন কিং তার ভেতরে থাকা ড্রাগন পার্ল নিয়ে নিয়েছে, যার কারণে সে এখন আধমরা প্রায় হয়ে গিয়েছে। এটা শুনে তার অনেক চিন্তা হয়। সাং এখন সিজিলের সাহায্যে তাকে নিয়ে প্যাভিলিয়নে চলে যায়। এরপরে রংজির সঙ্গে লিলু দেখা করতে আসে। দূর থেকে তারা দুইজন তাদের কথা শুনছিল। লিলু এখন রংজি
রংজিকে বলছিল সে কি অপদার্থ নাকি, এখনো তার ভাইকে মারতে পারলো না। রংজি তখন তাকে চিন্তা করতে বারণ করে আর বলে সে সুযোগ বুঝেই এবার তার ভাইকে অবশ্যই মেরে দেবে। এরপরে তারা দুজন হয়ে যাবে ড্রাগন রাজা এবং রানী। এটা শুনে হুনবাও কিছু বলতে চাইলে ইয়ান তার মুখ চেপে সেখানে থেকে নিয়ে চলে যায়। আসলে সে তার মুখ চেপে ধরার কারণে হুনবাওয়ের কামড় লেগেছিল, আর হুনবাও যেহেতু বিষধর সাপ ড্রাগন ছিল এ কারণে ইয়ানের বিষ লেগে যায় আর সে ওখানেই জ্ঞান হারায়। হুনবাও তখন আর কোনো উপায় না পেয়ে চুকে ডেকে নিয়ে আসে। চু ছোট প্রিন্সকে ঔষধ খাইয়ে সুস্থ করে দেয়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন চুকে জীবিত দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা দুজনই খুশিতে কান্না করতে থাকে। আসলে চুকে জিলু গোপনে রেখেছিল আর চিকিৎসা করে বাঁচিয়েছিল যেন তার আর কোনো বিপদ না হয়। এদিকে সিজিলের ভেতরে যাওয়ার পরে সাং জিলুকে বলে তার বাবা এতদিন তাকে বিশ্বাস করছিল না যে জিলুই আসল সতী নারী। যেহেতু এখন জিলু প্রেগনেন্ট হয়ে গিয়েছে তাই এটা নিয়ে তার বাবাকে প্রমাণ দিতে সুবিধা হবে। একই সাথে তার রংজির সঙ্গেও মোকাবেলা করতে হবে। সে এখন নিজের কাছে থাকা একটা ড্রাগন আইস তাকে দেয় আর তাকে বলে এই আইস যেন সে প্রোটেক্ট করে রাখে। আর তাকে মনে রাখতে হবে সাং যেভাবেই থাকুক, যেই অবস্থাতেই থাকুক না কেন, এটার মাধ্যমেই সে তাকে খুঁজে নেবে। আর এখন থেকে জিলুর নিজেকে আর তার বাচ্চাকে প্রোটেক্ট করতে হবে। এসব কিছু বলেই তারা সিজিলের ভেতরে থেকে বেরিয়ে আসে। রংজি বাহিরে তাদের জন্যই অপেক্ষা করছিল কারণ সে এখন সাংকে মেরে ফেলবে। একই সাথে সে বুঝতে পেরে গিয়েছিল যে জিলু প্রেগনেন্ট, এজন্য সে এই প্রমাণটাকেও রাখতে চাইছিল না। এটা শুনে জিলু সাংয়ের কথা মতো সেই ড্রাগন আইস নিয়ে দৌড়ে সেখানে থেকে চলে যায়। এরপরে রংজি তাকে বলে আজকেই সে তাকে মেরে ফেলবে আর এরপরে তার স্থান সে দখল করে নেবে। এটা বলে তারা দুজনই সেখানে লড়াই করতে শুরু করে। এদিকে জিলু সেই ড্রাগন আইস নিয়ে যখন তাদের সেই প্রথম বাড়িতে যায় যেখানে তারা আগে থাকতো, তখন সেখানে তার সঙ্গে সাংয়ের দেখা হয়। সাং এখানে তার খেয়াল রাখে। তারা দুজন সারাদিন অনেক গল্প করে, একসঙ্গে অনেক সুন্দর সুন্দর সময় কাটায় আর তাদের দিন কাটতে থাকে। এদিকে সার্ভেন্ট ইউয়ান গিয়ে তাদেরকে বলে যে সাং আর জিলুর কিছু একটা হয়ে গিয়েছে। অন্যদিকে জিলু যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে বুঝতে পারে এতক্ষণ থেকে সে সাংকে নিয়ে যেই সবকিছু দেখছিল এই সবকিছু আসলে তার ভ্রম ছিল। তার হাতে থাকা এই ড্রাগন আইস ভ্রম সৃষ্টি করেছিল। সে ওখানে সাংকে আহত অবস্থায় দেখতে পায়। তখন সার্ভেন্টরা জানায় কিভাবে রংজি তাকে আঘাত করে তার একটা শিং ভেঙে ফেলেছে। সাংয়ের কাছে যেহেতু প্রোটেকশনের মতো এমন কিছুই নেই, এমনকি ড্রাগন পার্লও নেই, তার মানে হয়তো সে আর বাঁচবে না। এসব কিছু শুনে তো সে কান্না করতে শুরু করে দেয়। ইউয়ান তখন রেগে তাকে বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে, তোমাকে প্রোটেক্ট করতে গিয়েই আজকে সাংয়ের এই অবস্থা। জিলু এখন তাকে বলে তারা যেন ড্রাগন কিং এর কাছে যায়। তাকে এটা বলে যে জিলু প্রেগনেন্ট, তার পেটে ড্রাগন রাজকুমারের বাচ্চা আছে আর সাধারণ মানুষ কখনোই ড্রাগনের দ্বারা প্রেগনেন্ট হতে পারে না। এমনকি সে তাদেরকে এটাও বলে দেয় সেই হলো আসল সতী নারী। এটা শুনে তো তারা সবাই তাকে সম্মান জানায়। তখন তারা বলে তাহলে হয়তো সেঞ্চুরি ব্যারিয়ার এখন ঠিক হয়ে গিয়েছে। এই প্রমাণ দিয়ে অবশ্যই তারা ড্রাগন কিং এর কাছে থেকে ড্রাগন পার্ল নিয়ে আসবে। এটা বলে তারা সেখানে থেকে চলে যায়। আর জিলু এখন তাদের আসার অপেক্ষায় বসে থাকে যেন সে সাংকে বাঁচাতে পারে। রংজি আহত হওয়ার ভান করে ড্রাগন ক্ল্যানে চলে যায় আর তার বাবাকে বলে জিলু নামের ওই মেয়েটা সাংয়ের সিজিল ব্যবহার করে পাওয়ার দিয়ে তাকে আঘাত করেছে। একই সাথে সাংও তার সঙ্গে তাল মিলিয়েছে আর তার ভাইকে মেরেছে। এসব কিছু শুনে তো ড্রাগন কিং অনেক রেগে বলে তাহলে কি আমি আমার ছেলেকে চিনতে ভুল করলাম? সেখানে বাইলু আর ইউয়ান চলে আসে আর ড্রাগন কিংকে বলতে শুরু করে কিভাবে রংজি সাংকে আঘাত করেছে, তার ড্রাগন শিং ভেঙে ফেলেছে, এখন সে প্রায় মৃত অবস্থায় আছে। আর একই সাথে জিলু প্রেগনেন্ট এবং সেই হলো আসল সতী নারী। এই সব কিছু শুনে তো ড্রাগন রাজা অনেক বেশি খুশি হয়ে যায় কারণ তিনি 1000 বছর পরে তার নাতি নাতনির মুখ দেখতে পারবেন। তার এই আশায় পানি ঢেলে দিয়ে রংজি বলে সে হয়তো প্রেগনেন্ট, কিন্তু তার প্রসব করতে এখনো 3 বছর 6 মাস বাকি আছে। এমনও তো হতে পারে সে সতী নারী নয়, পরবর্তীতে তার গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যাবে। এটা শুনে এবার ড্রাগন কিং একটু সিরিয়াস হয়। তিনি এখন শুধুমাত্র সাংকে বাঁচানোর জন্য সাংয়ের ড্রাগন পার্ল ফেরত দেয়। এটা তিনি ওখানে থাকা সিনিয়রদের হাতে দিয়ে দেন যেন তারা গিয়ে চেক করে সাংকে এটা ফেরত দেয়। এদিকে উজিং রাজ্যের লোকেরা জিলু এবং সাংকে ধরে নিয়ে যেতে এসেছিল, কিন্তু হুনবাও সেখানে একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যার কারণে তারা ভেতরে গিয়েও জিলু এবং সাংকে দেখতে পায় না। এরপরে যখন তারা সেখানে থেকে চলে যায় তখন জিলু অনেক কান্না করতে শুরু করে। সে ওই সিজিলের মাধ্যমে সাংকে পাওয়ার দেয় আর মনে করে সে হয়তো এভাবে সুস্থ হতে পারে। কিন্তু তখন শুধুমাত্র সাংয়ের আত্মা বেরিয়ে আসে আর তার সঙ্গে কথা বলে। সে তাকে নিয়ে প্যাভিলিয়নে চলে যায়। সেখানে বসে বসে তারা দুজন অনেক গল্প করে। কিছুক্ষণ সময় যেতে না যেতেই সাংয়ের শরীর আবারও উধাও হয়ে যায়। তখন সে বসে বসে কান্না করে। অন্যদিকে আমরা মিস ইউকে দেখি। চু তার ঔষধ প্রয়োগের মাধ্যমে মিস ইউ এর চোখ অনেকটাই ঠিক করে দিয়েছিল। একদম প্রিন্সের মতো এখন মিসেস চুও চোখে ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছিল। এজন্য তিনি তাদের দুজনকে অনেক ধন্যবাদ জানান আর জিলুর ব্যাপারে জিজ্ঞাসা করেন। তিনি টেনশন করবেন জন্য প্রিন্স ইয়ান তাকে কিছুই বলে না। এজন্য মিসেস ইউ তাকে বলে আমার ভরসা আছে ড্রাগন রাজকুমারের উপর, যে সে সবসময় আমার মেয়েকে প্রোটেক্ট করবে। চু এখন ছোট প্রিন্সকে তার রুমে এগিয়ে দিতে যাচ্ছিল। তখন ছোট প্রিন্স তার হাত ধরে তাকে বলে চু তার জন্য অনেক কিছু করেছে, কিন্তু বিনিময়ে চু সবসময় কষ্ট পেয়েছে। সে আর তাকে কোনো কষ্ট পেতে দেবে না, কারণ সে চুকে ভালোবাসে।
এটা বলে সে তাকে জড়িয়ে ধরে। এদিকে রাতে রংঝি আবারও লিলুর সঙ্গে দেখা করতে যায়। লিলু তার উপরে একটু রেগেছিল আর তাকে বলে, তুমি তো কিছুই করতে পারো না, এখন পর্যন্ত এই জিলু আর সাংকে সরাতে পারোনি। তখন সে লিলুকে সাংয়ের সেই ভাঙা শিংটা দেখায়, যেটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। রংঝি তাকে বলে, এখন রাজ্য আর রাজত্ব সবকিছুই আমার, এখন ড্রাগন রাজার আসনও আমি পাবো আর সতী নারীকেও আমি পাবো। এটা বলে সে তাকে জড়িয়ে ধরে আর লিলুও তাকে কিস করে। পরদিন সকালে যখন ড্রাগন ক্ল্যানের সিনিয়ররা সাংকে দেখতে যায়, তখন তারা বুঝতে পারে যে সাং অনেক বেশি আহত হয়ে পড়েছে। এখন যদি তাকে ড্রাগন পার্ল ফিরিয়েও দেওয়া হয়, তারপরেও সে বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এটা শুনে তো ইউয়ান অনেক বেশি রেগে যায়। সে তাদেরকে বলে ওই ড্রাগন পার্ল দিয়ে দিতে। তার মুখ থেকে রক্ত বেরিয়ে যায়। তার সততা দেখে তারা মুগ্ধ হয় আর সেই ড্রাগন পার্ল তাকে দিয়ে দেয় আর বলে, এটা দেওয়ার পরেও হয়তো সাংকে বাঁচানো যাবে না, তাই তারা যেন সাংয়ের খেয়াল রাখে। এটা বলেই তারা ওখানে থেকে চলে যায়। আর তারা দুজন ড্রাগন পার্ল নিয়ে এখন শুধু জিলুর জন্য অপেক্ষা করতে থাকে। সেই সিনিয়ররা যখন ড্রাগন কিংকে গিয়ে এই সবকিছু জানায়, তখন তো তিনি অনেক ভেঙে পড়েন আর ভাবতে থাকেন এখন তিনি কি করবেন। তিনি সব সময় মনে করে এসেছেন ড্রাগন ক্ল্যানের জন্য সাং হলো সব থেকে বেস্ট চয়েস, কিন্তু যখন আসল সময় এসেছে তখন সে একের পর এক ভুল করেই চলেছে। তখনই সেখানে রংঝি চলে আসে। সে ড্রাগন কিংকে বলে তিনি যেন রংঝির সঙ্গে লিলুর বিয়ের ব্যবস্থা করে আর লিলুকে তাদের ড্রাগন ক্ল্যান থেকে যুদ্ধের পোশাক পাঠানো হয়। তখন রাজা তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তখন সে বলে, হ্যাঁ আমি পাগল হয়ে গিয়েছি, আর এটা শুনলেও আপনি অবাক হবেন যে সাংয়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। তখন তো ড্রাগন কিং অনেক অবাক হয়ে তাকে শাস্তি দিতে চায়, কিন্তু রংঝি তার বাবাকে এটা বুঝিয়ে দেয় এখন তার বাবার কাছে আর কোনো চয়েস নেই। তখন তো তিনি অনেক বেশি ভেঙে পড়েন। আর কোনো উপায় না পেয়ে তিনি সিনিয়রদেরকে বলেন রংঝির সঙ্গে লিলুর বিয়ের ব্যবস্থা করতে। এদিকে হঠাৎ করে উজিং হলে সাংয়ের আত্মা আর জিলু প্রকট হয়। তারা বুঝতে পারছিল না তারা হঠাৎ করে এখানে কেন চলে এলো। সেখানে ড্রাগন কিংস ডিগ্রি বই রাখা ছিল আর সেই বই জ্বলজ্বল করছিল। তখনই সেই বইয়ের ভেতর থেকে একটা আলো বেরিয়ে আসে আর এটা ছিল ড্রাগন কিংস ডিগ্রির প্রতীক। তারা বুঝতে পারে এখানে তাদের দুজনের একে অন্যকে প্রতিজ্ঞা করতে হবে এবং এই ড্রাগন কিংস ডিগ্রিকে সাক্ষী রেখে তারা প্রতিজ্ঞা করে সবসময় তারা মানুষের কল্যাণে কাজ করবে এবং একে অন্যকে প্রোটেক্ট করবে। এটা বলার সাথে সাথেই বইয়ের ভেতরে থেকে একটা সোনালী আলো বেরিয়ে আসে, যেটা কিনা সাংকে আবারও আগের মতো ঠিক করে দেয়। এমনকি জিলুর হাতে যেই সিজিল পার হয়ে গিয়েছিল সেটা তার আঙুলের ভেতরে আবারও চলে আসে। সে এখন খুশিতে রাজকুমারকে জড়িয়ে ধরে। এদিকে রাজকুমারের বডি গায়েব হয়ে যায় আর সার্ভেন্টের হাতে থেকে ড্রাগন পার্ল উড়ে কোথাও যেতে থাকে। তখন তারা সেটাকে অনুসরণ করে। জিলু আর সাং এখন সেখানে নিজেদের প্রতীককে দেখতে পায়, যেখানে প্রথম ড্রাগন গড সাং এর মতোই দেখতে ছিল আর তার স্ত্রী সতী নারীও একদম জিলুর মতো দেখতে ছিল। তার মানে তাদের দুজনের পুনর্জন্ম হয়েছে। এই কারণেই হয়তো তারা দুজন প্রথম থেকে একে অন্যের প্রতি টান অনুভব করেছে, কারণ ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। ততক্ষণে লিলু সেখানে চলে এসেছিল। তারা ভেতরে এসে দেখতে পায় সাং আর জিলু সেখানে ছিল। সে তাদেরকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন লিলু তাকে বলে ছোট ড্রাগন রাজকুমারের সঙ্গে তার বিয়ে হবে। এটা বলা মাত্রই রংঝি ড্রাগনদের সাথে সেখানে চলে আসে। সে সঙ্গে করে যুদ্ধের পোশাক নিয়ে এসেছিল। সাংকে একদম ঠিকঠাক দেখে তো সেও অনেক বেশি অবাক হয়ে যায়। আর ওই সিনিয়ররা বলতে থাকে যেহেতু সাং এখন ঠিক হয়ে গিয়েছে এই বিষয়টা তাদের ড্রাগন কিংকে জানাতে হবে। একই সাথে রংঝি আর লিলুর বিয়ে এখানেই ভেঙে যায়। তাদের তো মুড একদম খারাপ হয়ে যায় আর তারা সবাই সেখানে থেকে চলে যায়। সাংকে একদম ঠিকঠাক দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়। প্রিন্স ইয়ান এখন জিলুর কেয়ার করতে আসলে সাংয়ের আবারও হিংসে হয়। তখন ইয়ান তাকে বুঝিয়ে দেয় সে আসলে চুকে পছন্দ করে। একই সাথে তার সার্ভেন্ট দুজনও একযুগল হয়ে গিয়েছিল। এটা দেখে তার হাসতে হাসতে ওখানে থেকে চলে যায়। শুধু হুনবাউ বেচারাই সিঙ্গেল থেকে যায়। এদিকে লিলুর অনেক বেশি রাগ হচ্ছিল। আবারও তার বিয়ে হতে হতে ভেঙে গেল। তার মন চাইছিল জিলুকে মেরে ফেলতে। এই সবকিছু উজিন রানী শুনে ফেলে। এদিকে সাং এখন জিলুকে বিদায় জানায়, কারণ তার আবারও ড্রাগন ক্ল্যানে যেতে হবে তার বাবাকে সবকিছু জানানোর জন্য। জিলু তখন তাকে সুন্দরভাবে বিদায় জানায়। সাং এখন তার বাবাকে গিয়ে সবকিছু খুলে বলে আর বলে কিভাবে জিলু আর সে মিলে ড্রাগন কিংস ডিক্রির মাধ্যমে নিজেদের প্রাণ বাঁচিয়েছে। তখন তো তার বাবা অনেক অবাক হয়ে যায়। রংঝি সেখানে আবারও বাহাত ঢুকিয়ে দেয়। সে আবারও তার বাবাকে বুঝাতে থাকে যে জিলু নয় বরং লিলুই হলো আসল সতী নারী। আর রংঝি এবং লিলু দুইজন মিলে ঠিক করেছে তারা দুজন একে অন্যকে বিয়ে করবে। এটা শুনে ড্রাগন কিং তাদেরকে বোঝানোর চেষ্টা করে। সাংকে আবারও বলে সে যা ইচ্ছে করেছে ঠিক আছে, তার বাবা তাকে মাফ করে দিবে যদি সে লিলুকে বিয়ে করে। কিন্তু সাং তার বাবাকে বলে কোনো ব্যাপার না, সে ড্রাগন রাজা হতে চায় না। যদি রংঝি লিলুকে বিয়ে করতে চায় তাহলে তাই করুক, তার কোনো আপত্তি নেই। তবে আপনাকে আমি শুধুমাত্র একটাই কথা বলতে চাই যে একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন আপনি যে আমি যেই সব সিদ্ধান্ত নিয়েছি সেই সব কিছুই সঠিক ছিল। এদিকে প্রিন্স ইয়ান জিলুকে অনেক বেশি ধন্যবাদ জানায় চুকে বাঁচানোর জন্য, কারণ তার জীবনে এখন আপন বলতে শুধুমাত্র চুই আছে যাকে সে অনেক ভালোবাসে। তাদের এসব কথার মাঝে সেখানে হুনবাও আসে আর বলে মিসেস ইউকে উজিং প্যালেসে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুনেই তো ছোট রাজকুমার উজিং
প্যালেসে চলে যায়। সে তার মাকে বলে মিসেস ইউকে যেন তিনি ছেড়ে দেন, কিন্তু তার মা রেগে তাকে বলে তুমি আমার নিজের পেটের ছেলে হয়ে আমাকে বিশ্বাসঘাতকতা করছো, আমার শত্রুর সঙ্গে গিয়ে হাত মিলিয়েছো তুমি। ইয়ান তার মাকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করে যে জিলু কোনো অপরাধ করেনি। তারপরেও যখন তার মা কোনো কথা শোনে না তখন সে নিজের পাওয়ার ব্যবহার করে। সে সৈনিকদেরকে হুকুম করে লিলুকে তার ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখতে, সে যেন তার ঘর থেকে বের হতে না পারে। তখন লিলুকে সেখানে থেকে নিয়ে যাওয়া হয়। এরপরে জিলু আর ইয়ান দুইজন মিলে লিলুকে ভালোভাবে জিজ্ঞাসা করে যে মিসেস ইউকে তারা কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু আমরা তো জানি লিলু কেমন, সে কিছুতেই তাদেরকে বলে না, বরং উল্টো সে তার ভাই এবং জিলুকে অপমান করতে শুরু করে। এটা শুনে তারা আর বেশি কথা বাড়ায় না। জিলু এখন সরাসরি উজিং রানীর কাছেই যায়। সে উজিং রানীকে বলে তার মাকে ছেড়ে দিতে, এর বিনিময়ে সে যে কোনো কিছু করতে রাজি। তখন উজিং রানী তাকে একটা ডিমনিক ঔষধ দেয় আর বলে এই ঔষধ খেলে তার স্পিরিচুয়াল রুট থাকবে না, এমনকি তার যেই সব কাল্টিভেশন আছে সেই সব কিছু চলে যাবে। সে আগে যেমন অপদার্থ ছিল ঠিক সেরকম হয়ে যাবে। যদি সে এই ঔষধ খায় তবেই সে তার মাকে ছাড়বে। প্রথমে সে এই ঔষধ খেতে চাইছিল না, তখন সেখানে তার মাকে হাজির করা হয়। তার মা তাকে বারণ করছিল এই ঔষধ খাওয়ার জন্য, কিন্তু তার মাকে উদ্ধার করার জন্য সে আর কোনো উপায় না পেয়ে ওই ঔষধটা খেয়ে ফেলে। এরপর রাতে সে তার মাকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফেরে। চু চেক করে দেখতে পায় তার স্পিরিচুয়াল রুট আর নেই। সেখানে উজিং শহরের লোকেরা এসেছিল তাদেরকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য। আগামীকালকে লিলুর বিয়ে হবে রংজির সঙ্গে, তাই সেখানে অবশ্যই ইয়ানকে উপস্থিত থাকতে হবে। এজন্য তারা ইয়ানকে নিতে এসেছে। তারা তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। সেদিন রাতে রংজি আবারও লিলুর সঙ্গে দেখা করতে আসে। রংজি তাকে জানায় আগামীকালকে তাদের বিয়ে, তাই সে যেন প্রস্তুত থাকে। সেই বিয়েতে যেহেতু সাং আর তার পরিবার উপস্থিত থাকবে, তাই আগামীকালকে যেন কোনো ভুল না হয়। লিলু তাকে জিজ্ঞাসা করে যদি আগামীকালকে সে দেখতে পায় অথবা কখনো জানতে পারে যে লিলু আসলেই উজিং সতী নারী নয়, তাহলে কি সে তাকে আর বিয়ে করবে না? তখন রংজি তাকে বলে মনে রেখো, তোমার আর আমার মধ্যে যে বিয়ের সম্বন্ধ হচ্ছে এটা শুধুমাত্র একটা ডিল, আমাদের মধ্যে কোনো ভালোবাসা নেই। এর মানে আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করছি কারণ আমি ড্রাগন কিং হতে পারবো। এটা বলে সে ওখানে থেকে চলে গেলে লিলুর মন খারাপ হয়ে যায়। পরদিন সকালে উজিং হলে অনেক আয়োজন করা হয়। লিলুর জন্য ড্রাগন ক্ল্যান থেকে সব পোশাক এবং আসবাবপত্র আসছিল। এগুলো দেখিয়ে সে আবার তার ভাইকে বলছিল ভাই দেখেছো, আমি এখন উজিং সতী নারীকে বিয়ে করতে যাচ্ছি, মানে নেক্সট ড্রাগন কিং আমি হব। সাং শুধু তাকে বলে তুমি যেই মেয়েকে চুজ করেছো পরবর্তীতে পস্তাতে হবে তোমাকে। এদিকে লিলু যখন যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে দাঁড়িয়েছিল তখনই সেখানে জিলু আর তার ছোট ভাই দেখা করতে আসে। জিলুকে দেখে সে অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? জিলুকে আসলে এখানে তার ছোট ভাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, তারা বিয়ে দেখতে এসেছে। তখনই সেখানে উজিং রানী আসে আর তাকে দেখে তো অনেক বেশি রেগে যায়। তিনি এবার নিজের মুখের কাপড় সরিয়ে ফেলেন, সবাইকে নিজের আসল রূপ দেখান আর বলতে থাকেন জিলুর চিকিৎসার কারণে তার এমন অবস্থা হয়েছে, সবাইকে সে দেখতে বলে আর জিলুর বদনাম করতে শুরু করে। তখনই হঠাৎ করে তার শরীর খারাপ হয় আর সে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সেখানে রংঝি আর সাং চলে আসে। রংঝি রানীকে এই অবস্থা দেখে দুঃখ প্রকাশ করে বলে তিনি দেখছি নিষিদ্ধ জাদু ব্যবহার করার কারণে অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে না আর বেশি দিন বাঁচবে। তখন রাজকুমার ইয়ান রংঝিকে একটা প্রমাণপত্র দেয় যেখানে তার মা এবং তার বোনের সকল অপকর্মের প্রমাণ ছিল। এটা দেখে সে রেগে লিলুকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমাকে ধোঁকা দিয়েছো? কিন্তু লিলু তাকে বলে সে তাকে কোনো ধোঁকা দেয়নি। এটা শুনে সে ইয়ানকে অবিশ্বাস করে তাকে আঘাত করে আর এরপরে লিলুকে বলে তার বিয়ের জন্য সামনে গিয়ে সবকিছু শুরু করতে। জিলু ইয়ানকে আহত দেখে কান্না করতে শুরু করে। তখন সে বলে ভয় পেও না, সে মারা যাবে না। এমন সময় পেছনে থেকে উজিং রানী জিলুকে আঘাত করে বসে। জিলুকে যেহেতু আগে থেকেই ডিমনিক পিল খাওয়ানো ছিল আর সে আবারও তার উপরে ডিমনিক আঘাত করেছে, এজন্য জিলু এখন আর হয়তো বাঁচবে না। তখনই সাং রেগে উজিং রানীকে আঘাত করে। তখন উজিং রানী সেখানেই মারা যায়। তার বিয়ের দিনে এমন ইন্টারেস্টিং ঘটনাগুলো দেখে রংজি যেন খুশি হয়ে যাচ্ছিল। সে তার ভাইকে বলে এখন তো দেখছি আমার রাজা হওয়ার পথ আরো বেশি সহজ করে দিলে তোমরা। সাং এখন আর বেশি দেরি না করে জিলুকে নিয়ে তার সিজিলের ভেতরে চলে যায়। জিলুর অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সে এখন সাংকে বলে তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার পাশে থাকতে পারলাম না, সেঞ্চুরি ব্যারিয়ার ঠিক করতে পারলাম না। এসব কিছু বলে সে ওখানেই মারা যায় আর সাং তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তাদের আগের সবকিছু মনে করতে থাকে। তাদের সুন্দর স্মৃতিগুলো মনে করে সে জিলুকে বলে তুমি চিন্তা করো না, এই সবকিছু খুব দ্রুতই শেষ হতে চলেছে। এদিকে লিলু আর রংঝি বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। তারা দুজনে একসঙ্গে উজিং হলে উপস্থিত হয় আর এইটাই সেই সিন ছিল যেটা এর আগে ইয়ান দেখেছিল। এদিকে ড্রাগন ক্ল্যানে ড্রাগন কিং উপস্থিত ছিল আর উপরে থেকে তাদেরকে বলা হচ্ছিল উজিং সতী নারী এবং রাজকুমার মিলে যেন ড্রাগন কিংস ডিগ্রি শুরু করে আর তাদের সেঞ্চুরি ব্যারিয়ার ঠিক করে। যখন তারা সামনে এগোচ্ছিল তখনই সেখানে সাং চলে আসে। সে সিনিয়রদেরকে বলে তারা যেন এমন একটা বড় ভুল না করে। তাদের ভুল চয়েস এবং সিদ্ধান্তের কারণে সেঞ্চুরি ব্যারিয়ার ক্ষতি হতে পারে, কিন্তু
রংজি তার কথায় বিশ্বাস করে না। আর তাছাড়াও তারা একদম জয়ের কাছে চলে এসেছিল, সেজন্যই হয়তো তার ভাই সবাইকে ভুলভাল বোঝাচ্ছে। এটা বলে এখন সে লিলুকে সামনে যেতে বলে। তখন লিলু সেখানে যায় আর ড্রাগন তরোয়াল ওঠায়। ড্রাগন ক্ল্যান থেকে বলা হয় সে ওখানে নিজের রক্ত বিসর্জন দেবে। এটার মাধ্যমে ছোট প্রিন্স হয়ে যাবে ড্রাগন কিং, আর তাদের সেঞ্চুরি ব্যারিয়ার সমস্ত ফাটল ঠিক হয়ে যাবে। এতে করে সমস্ত মানুষকেও সে রক্ষা করতে পারবে। কিন্তু লিলুর মনে ছিল লোভ লালসা। সে নিজের হাত কাটছিল আর বলছিল এখন আমি ড্রাগন কুইন হয়ে যাব। তার হাতে থাকা সেই রক্ত পড়া মাত্রই লাইফ ট্রি এর ফাটল আরো বেশি হয়ে যায়। তারা সবাই সেখানে বিপদে পড়ে যায়। লিলু সেখানে থেকে ছিটকে পড়ে আর আশেপাশের সবকিছু দুলতে শুরু করে। লিলুর শরীরের কাপড়টাও চেঞ্জ হয়ে যায়। সাং এখন রেগে সব সিনিয়রদেরকে বলে, আমি বলেছিলাম যে আপনাদের সিদ্ধান্ত ভুল হচ্ছে। আসল সতী নারীকে তো আপনারা সবাই মিলে মেরে ফেলেছেন, আর সেঞ্চুরি ব্যারিয়ার যেইটুকু ঠিক ছিল সেইটুকুও হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনাদের কারণে পুরো পৃথিবীর মানুষেরা এখন বিপদে পড়বে। এই সবকিছুর কারণে তারা অনেক ঘাবড়ে যায় আর বুঝতে পারে লিলু আসলেই সতী নারী নয়, তারা তাকে বুঝতে ভুল করেছে। ঠিক সেই সময় ফিনিক্স পাখির আলো দ্বারা জিলু আবারও সবার সামনে প্রকট হয়, মানে তার পুনর্জন্ম হয়। এটা দেখে তো তারা সবাই বুঝতে পারে আসল সতী নারী আসলে জিলু। লিলুর সার্ভেন্ট এখন ভয়ে সেখানে থেকে পালিয়ে যায়। এবার জিলু যখন নিচে নেমে আসে আর সে জেগে যায়, তখন সাংকে দেখে তো সে অনেক খুশি হয়ে যায়। সে তাকে বলে, বিয়ের দিনে তুমি আমাকে যে উপহারটা দিয়েছিলে সেটার কারণেই হয়তো আমি আবারও পুনর্জন্ম নিতে পেরেছি। কিন্তু সাং তাকে বলে এটা সত্যি নয়, যেহেতু সে সতী নারী, একমাত্র সতী নারীই পারে ফিনিক্সের এই পাওয়ারের সাহায্যে পুনরায় জন্ম নিতে, আর এটাই সে করতে পেরেছে। আর জিলু যখন মারা গিয়েছিল তখন সে বুঝতেও পেরেছিল যে অবশ্যই জিলু পুনরায় ফিরে আসবে। এই সবকিছু দেখে রংজি এখন লিলুকে শাস্তি দেয়। সে গার্ডদেরকে বলে তাকে এখন বাইরে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে। একই সাথে সব সিনিয়ররা তাদেরকে দ্রুত ড্রাগন ক্ল্যানে ফিরে যেতে বলে, কারণ তাদেরকে এখন সেঞ্চুরি ব্যারিয়ার রক্ষা করতে হবে। এজন্য তারা সবাই সেখানে চলে যায়। এদিকে ড্রাগন কিংকে দেখি তিনি অনেক বেশি দুঃখ পান, কারণ তিনি সিদ্ধান্ত নিতে ভুল করেছেন। তার ভুলের কারণে আজকে এই সেঞ্চুরি ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেই হয়তো আজকে তাদের সমাপ্তি হয়ে যাবে। এখন ড্রাগন ক্ল্যানে সবাই ফিরে আসে। ড্রাগন রাজা এবার আর তার ছোট ছেলেকে মাফ করে না, সে তাকে শাস্তি দিতে চায়। তিনি তাকে তার জাদুর মাধ্যমে লাইফ ট্রিতে পাঠিয়ে দেন। অন্যদিকে তারা সবাই উজিং হলে আসে। জিলুকে জীবিত দেখে তো তারা সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই সেখানে লিলু এসে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমি হলাম আসল সতী নারী, সে নয়। এমন সময় তার একটা অ্যাটাক হয় আর তার সমস্ত চুল সাদা হয়ে যায়। আসলে সে নিজেকে সতী নারী প্রমাণ করার জন্য মিসেস ইউ এর রক্ত পান করেছিল আর ডিমনিক পাওয়ার ব্যবহার করেছিল। এজন্য তার মায়ের মতো সেও এখন দ্রুত বৃদ্ধ হয়ে যায়। আর একই সাথে সে পা পিছলে নিচে পড়ে যায় আর সেখানেই মারা যায়। এই সবকিছু দেখে ইয়ানের একটু খারাপ লাগে। যাই হোক, মিসেস ইউ এখন জিলুকে বলে তার দায়িত্ব পালন করতে। এদিকে ড্রাগন ক্ল্যানে সাং সহ অন্য সব ড্রাগনেরা মিলে সেঞ্চুরি ব্যারিয়ার ঠিক করার জন্য সমস্ত পাওয়ার ব্যবহার করতে শুরু করে। আর অন্যদিকে জিলু তার হাত কেটে সেই পাত্রের রক্ত ফেলা মাত্রই সেখানে থেকে ফিনিক্স পাওয়ার উদয় হয়ে সেই সেঞ্চুরি ব্যারিয়ার ঠিক করতে শুরু করে। মজার ব্যাপার হলো জিলুর পাওয়ার সেই ড্রাগনদের পাওয়ারের থেকেও বেশি কাজ করছিল। সেখানে থাকা সমস্ত ড্রাগন এটা দেখে বুঝতে পারে এটাই হলো আসল সতী নারীর পাওয়ার। এখন সেই সেঞ্চুরি ব্যারিয়ার সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় আর তারা সবাই এটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। এবার বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। চু এখন তার নিজস্ব মেডিকেল হল খুলেছিল, যেখানে সে মানুষদেরকে চিকিৎসা করত। প্রিন্স ইয়ানও তাকে সাহায্য করত। এখানে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা এত ভালো হয়ে যায় যে তারা এখন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পরেই প্রিন্স ইয়ান চুকে নিজের রানী হিসেবে গ্রহণ করে। তারা দুজন বিয়ে করে আর এখন থেকে তারাই হলো উজিং শহরের রাজা এবং রানী। অন্যদিকে সাং এবং জিলুকে দেখতে পাই। ড্রাগন ক্ল্যানের সবাই এখন তাদেরকে সম্মান জানায় আর সাদরে গ্রহণ করে নেয়। সাং হয়ে যায় ড্রাগন রাজা এবং জিলুকে তারা ড্রাগন রানী হিসেবে একসেপ্ট করে নেয়। এর পরের সিনে দেখতে পাই তারা দুজন মিলে এখন তাদের দায়িত্ব পালন করবে। তারা দুজন এখন সেই মিশনের নামে যেখানে তারা পৃথিবীর মানুষদেরকে রক্ষা করবে। অন্যদিকে লাস্ট সিনে রংজিকে দেখানো হয়। তাকে এখন লাইফ ট্রির ভেতরে শাস্তি পেতে হচ্ছিল, তার উপরে থান্ডার পড়ছিল আর সে নিজের শাস্তি ভোগ করছিল। আর এভাবেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই সম্পূর্ণ ড্রামাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।